আসসালামু আলাইকুম বাচ্চা লোক, কি অবস্থা? রাফি, তয়বা, নাভিদ, মাসুমা, মৌ, এখন কথা শুনতে পাচ্ছেন? আমি এতক্ষণ আসলে কথাই বলছিলাম না আপনাদের সাথে। তো এই মুহূর্ত থেকে আমার কথা আসলে লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাবেন। রাকিবুল্লাহ ভাই, তুই একবার একটু কষ্ট করে এদিকে একটু ঢু দিয়ে যাইস। একবার একটু এদিকে কষ্ট করে ঢু দিয়ে যাইস। হ্যাঁ, এই যে প্রতিদিন এত রাত পর্যন্ত ক্লাস হয়, কত কষ্ট হয় টানা। আজকে আমরা আধা ঘন্টায় ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। মানে আপনারা দোয়া করেন আর কি, আমার সাথে আমাকে একটু সাপোর্ট দিয়ে, নাইলে পরে দেখা যাবে যে এনাম ভাই আমাকে বলবে, এই সমস্যা কি তোমার? বস আসসালামু আলাইকুম। সরি বস, আমি এই দুপুর বিকাল সন্ধ্যায় ইনবক্সে, বা আমি সারাদিনই আসলে ইনবক্স এত দেখার টাইম পাই নাই। আই এম সরি। কথা হবে, কথা হবে। আপনাদের সাথে বসবো আমি। আপনাদের এইচএসসি 27 এর সাথে আলাদা করে একটা আমাদের ইদানিং শিখতে এরকম একটা সেশন হচ্ছে। আমাদের শিখতে এইরকম একটা সেশন হচ্ছে, যেই সেশনটাকে আমরা কি বলতেছি, আপনাদের সাথেও নিশ্চয়ই আমাদের মেন্টররা, ভাইয়ারা, আপুরা বসছেন। সেইটা কি? সেইটা হচ্ছে আস্ক মি এনিথিং। সো এই যে আস্ক মি এনিথিং আছে, সো এই আস্ক মি এনিথিং এ বস ইনশাল্লাহ আমি আপনাদের সাথে বসবো, কথাবার্তা বলবো। লাভ ইউ সো মাচ। ঠিক আছে? না বস, ইয়ামিন দেখতে পারি নাই, খুব খারাপ করছি। ইয়ামিন, তুই একটা সলভ করে আমাদের এই 27-এর যে পেইড গ্রুপ আছে, সেই পেইড গ্রুপে একটা পোস্ট করে দিস না প্লিজ। এই মাহফুজ ইসলাম নাকি কি নাম তোর, দুষ্ট দুষ্ট কথা বলছ কেন ক্লাসের মধ্যে? ঠিক আছে। আচ্ছা, এই ফ্রাইডে কিনা আমি এখনো জানি না বস, এই ফ্রাইডে আমি এখনো শিডিউল দেখি নাই, বাট ইনশাল্লাহ ভেরি সুন। হ্যাঁ, এই ফ্রাইডে হইলে তো খুব ভালো হয়, শুনতেই ভালো লাগতেছে। আচ্ছা, ওকে ফাইন। এইচডব্লিউ অ্যাপ্রুভ করা আমার প্রধান দায়িত্ব, কর্তব্য। যেহেতু এইচডব্লিউ অ্যাপ্রুভ হয় নাই, তাইলে এটার মানে মূল দায়ভার আমার। ঠিক আছে? কেন আসলে আমি এইচডব্লিউ অ্যাপ্রুভ করতে পারি নাই, এইচডব্লিউ অ্যাপ্রুভ করতে না পারাটা আমার জন্য খুব খারাপ কাজ হয়েছে। আচ্ছা, সো একটু চলে আসেন, আমরা একটু রিক্যাপ দিয়ে কথাবার্তা বলে আমরা আজকে একটু ফার্স্ট ফরওয়ার্ড যদি আগাইতে পারি দেখি। তো আমরা কি দেখতেছিলাম ভাই? আমরা হচ্ছে বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন দেখতেছিলাম। তো এই বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন কে কদ্দূর কি পড়ছেন, আসেন আমরা একসাথে আগাই, একসাথে দৌড়াই, একসাথে জিতি। তাহলে এই যে বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন আছে, এই বৃত্তাকার গতির আমি ধরে নিলাম যে ওর একটা রেডিয়াস বা ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে। ও এই এ বিন্দু থেকে ওর ঘূর্ণন কোন দিকে আমি ধরে নিলাম হচ্ছে, ওর ঘূর্ণন কি ভাই? ওর ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘূর্ণন কোন দিকে? ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। সো যে কোনো একটা টাইম পর্যন্ত ও ঘুরছে। এই বৃত্তাকার বস্তুটা ধরো এখানে কি ছিল, এখানে একটা মার্বেল বল, ফুটবল, টেনিস বল, ঠিক আছে, নিউটনের সেই বিখ্যাত আপেল। তোরা আসলে মনে করস নিউটনের মাথায় আপেল পড়ছে আর ও গ্র্যাভিটি আবিষ্কার করছে? কি অদ্ভুত ব্যাপারটা, এটা তোরা মনে করস। আচ্ছা, তো এই যে বস্তুটা আছে, এই বস্তুটা কি করছে ভাই? এই বস্তুটা এই এ থেকে ঘুরে যে কোনো একটা সার্টেইন টাইম পরে ও কই চলে গেছে? ও চলে গেছে হচ্ছে বস বি বিন্দুতে। এই যে ও এ থেকে বি বিন্দুতে চলে গেছে, এই এ থেকে বি বিন্দুতে চলে যাওয়ার জন্য ডেফিনেটলি ওর এখানে কি আছে? ওর এখানে একটা কৌণিক বেগ দেওয়া আছে। ওর এখানে কৌণিক বেগ দেওয়া আছে। পদার্থবিজ্ঞানে 74 পাইছস কবে? এসএসসি পরীক্ষায় পাবি ইনশাল্লাহ। তাল বলে এটাকে, নষ্টগুলো। তো এখানে কি আছে সোনামণিরা? এইখানে আছে হচ্ছে বস একটা কৌণিক বেগ। এখানে কি আছে বস? এখানে একটা কৌণিক বেগ ওমেগা আছে। এই ওমেগা কোন দিকে আমরা এখনো জানি বা কথা হয়েছে। আর এইখানে দেখেন একটা সরণ হয়েছে, একটা কৌণিক সরণ হয়েছে। এই কৌণিক সরণের মান কত? থিটা। আর এই যে এখানে এ বি একটা বৃত্তচাপ দেখা যাচ্ছে। এই যে এইখানে তুমি একটা বৃত্তচাপ দেখতে পাচ্ছ। এই বৃত্তচাপ এ বি সমান সমান কি? বৃত্তচাপ এ বি সমান সমান হচ্ছে এস। এবং এই এসটাকে আমরা কি বলতে পারি বাবুরা? তোমরা জানো এই এসটাকে আমরা বলি হচ্ছে রৈখিক সরণ। আচ্ছা, তো এইখান থেকে শুরুতে আমরা কি করি? শুরুতে আমরা হচ্ছে আহ ও শুরুতে আমরা কি করি? শুরুতে আমরা হচ্ছে এইখান থেকে ওই এস ইকুয়ালস টু ভিটি। তো এই এস ইকুয়ালস টু ভিটি থেকে আমরা কি বলি? এই যে ওমেগা কৌণিক বেগ, এই ওমেগা কৌণিক বেগে ও কতটুকু সময় ধরে ঘুরছে। তো আমি এইখানে বলতে পারি যে ও কি করছে? ও হচ্ছে ওমেগা কৌণিক বেগে, ওমেগা কৌণিক বেগে ও কি করছে? ওমেগা কৌণিক বেগে ও হচ্ছে টি সময় ধরে রোটেট করেছে, টি সময় ধরে ঘুরেছে। তো তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা বেশ কয়েকটা কথাবার্তা বলতে পারি। রজত কান্তি দে আমি দেখি নাই, সময় পাচ্ছি না, আই এম সরি।
আচ্ছা, তাপগতিবিদ্যা আমার ক্লাস করে আসছেন, শুনে ভালো লাগছে। কিছু না বুঝলে গ্রুপে পোস্ট করিস, জানাইস। এখন আয় আমরা বৃত্তাকার গতি পড়ি। তাইলে খেয়াল করেন, এই যে এখান থেকে ঘুরে গেছে, এই জায়গায় রৈখিক গতি আর কৌণিক গতির মধ্যে অনেকগুলা সামঞ্জস্য আছে। তো এই সামঞ্জস্যগুলো আপনারা জানেন, তো এইগুলা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আমি যদি এই দুইটা জিনিসকে পাশাপাশি রেখে দেই, যে এইখানে রাখলাম হচ্ছে রৈখিক গতি, আর এই পাশে কি রাখলাম, এই পাশে রাখলাম হচ্ছে যেটা আমার নতুন ফাইন্ডিংস, সেটা কি, সেইটা হচ্ছে আমার কৌণিক গতি বা বৃত্তাকার গতি। কৌণিক বা বৃত্তাকার গতি, এখানে একটু ঝামেলা আছে, বা এই কৌণিক বা বৃত্তাকার গতি নিয়ে এখানে একটু ঝামেলা আছে। পরের পৃষ্ঠায় গেলেই ভেজাল লাগাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে। ভেজাল লাগানোর আগে আসেন আমরা ভেজাল লাগানোর গ্রাউন্ড তৈরি করি, একটা ভীষণ ভেজাল লাগাই দিব ভাই, ঠিক আছে। তো এই যে রৈখিক গতি এবং বৃত্তাকার গতি আছে, সেগুলোর মধ্যে কিছু জিনিস আমরা জানি। কি জানি বস? আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, আমাদের সবার জানা আছে। তাইলে বৃত্তাকার গতি বা কৌণিক গতির ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে থিটা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা ইন্টু টি। আচ্ছা, একটা জাতীয় সূত্র আছে যেটা হচ্ছে দুজনের জন্যই কমন, সেটা কি? সেটা হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। তো এখানে লিখতে পারেন এস ইকুয়ালস টু হচ্ছে আর থিটা। তো এই সূত্রে আসলে পরিবর্তন হওয়ার কিছু নাই। তো এখানে থিটা ইকুয়ালস টু হচ্ছে এস বাই আর, মানে প্রায় একই রকম সূত্র আর কি। আচ্ছা, ওকে। এখন এখানে হচ্ছে রৈখিক বেগের ডিরেকশনটা কোন দিকে? তো এই যে রৈখিক বেগের ডিরেকশন, এই রৈখিক বেগটা কোন দিকে? এই রৈখিক বেগটা হচ্ছে এই দিকে, এই বরাবর হচ্ছে রৈখিক বেগটা কাজ করতেছে। তাইলে এই রৈখিক বেগের সাথে এবার কৌণিক বেগের অনেকগুলো সম্পর্ক হয়ে যাবে। তো এই রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্কের জন্য শুরুতে আমরা একটা যেটা বলতে পারি, যে আমরা ভেলোসিটির জন্য কি লিখতে পারি? ভেলোসিটির জন্য আমরা লিখতে পারি হচ্ছে ডি ডিটি অফ এস। তাইলে এইখানে ওমেগা ইকুয়ালস টু কি লিখতে পারবো? ওমেগা ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে ডি ডিটি অফ থিটা। তো এটা নিয়ে হচ্ছে আমরা গতকালকে ক্লাসে লাস্ট একটু কথাবার্তাও বলেছি। আচ্ছা, ওকে। এইভাবে লিখো তুমি বাবু, এই হচ্ছে বৃত্তাকার গতি। এই বৃত্তাকার গতি থেকে তুমি এই পাশে ছক করে লিখো। এইভাবে দেখে গেলে আশা করি ইনশাল্লাহ তুমি ঠিকভাবে বুঝবে। ঠিক আছে রজত, আমি তো কোয়েশ্চেনটা দেখছি, আমি ওইটা দেখতে পারি নাই, এখন ওইটা আর বললে কোনো লাভ হবে না, শোনা, ক্লাস করি। ওকে, তাইলে এখন এই জায়গা থেকে খেয়াল করেন, আমাকে তাইলে একটু বলেন, সবাই বলতেছেন যে ভাই পড়ে ফেলছি এগুলো, চলেন আগাই। ওকে, আমরা চলেন আগায় যাই। তো এই আগায় যাওয়ার আগে আমাকে একটু বলেন যে এই থিটা এবং ওমেগা, এই দুজন তো ডেফিনেটলি কি ভেক্টর। থিটা এবং ওমেগা, যেহেতু এর নাম হচ্ছে কৌণিক সরণ, এর নাম কি? থিটার নাম কি? থিটার নাম হচ্ছে কৌণিক সরণ। রিফাত, থিটার নাম কি? থিটার নাম হচ্ছে কৌণিক সরণ। তাহলে সরণ যদি হয় তাহলে ডেফিনেটলি ও একটা ভেক্টর। আবার এই যে ওমেগা আছে, এই ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। এই যে কৌণিক সরণ এবং কৌণিক বেগ, এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। এদের দুজনের মধ্যে সম্পর্কটা কি? এদের দুজনের মধ্যে সম্পর্কটা হচ্ছে, আমি বলতে পারি এদের দুজনের মধ্যে সম্পর্কটা কি? এদের দুজনের মধ্যে সম্পর্কটা হচ্ছে ভি ইকুয়ালস টু আর ওমেগা। এইটা হচ্ছে আমাদের জন্য খুবই পছন্দের একটা ইকুয়েশন হতে যাচ্ছে। সেটা হচ্ছে আমার রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। সেটা কি? সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আর ওমেগা। আচ্ছা, এইটুকু সবাই বুঝছেন? আচ্ছা, তো যেহেতু ওমেগাও একটা ভেক্টর, তাইলে এখানে বলেন ওমেগাও একটা ভেক্টর, ভিও একটা ভেক্টর, তাইলে এই জায়গায় কি আমি ভি ইকুয়ালস টু আর ওমেগা এভাবে ভেক্টর চিহ্ন দিয়ে কি আমার লেখা উচিত? এস মানে রৈখিক সরণ, অবশ্যই এস মানে রৈখিক সরণ, কারণ যেহেতু ভেক্টর, যেহেতু ভিও একটা ভেক্টর, ওমেগাও একটা ভেক্টর, সো এইভাবে কি আমার ভেক্টর চিহ্ন দিয়ে লেখা উচিত নাকি উচিত না সেটা বলেন। ভি ইকুয়ালস টু আর ওমেগা, এইটা কি এভাবে কি লেখা উচিত নাকি উচিত না? সরণ হয়েছে না, এই যে এ থেকে বি তে গেছে, সরে গেছে, জায়গা পরিবর্তন করছে, অবস্থার পরিবর্তন করছে, তাইলে সরণ হয়েছে। না বলেছে খুব কম মানুষজন, দুই একজন মানুষ না বলেছে। তো এইটাকে আসলে আমাদের কখনোই এভাবে লেখা উচিত না। এইটাকে আমাদের কখনোই এভাবে লেখা উচিত না। কেন এভাবে লেখা উচিত না? কারণ এই যে থিটা এবং ওমেগা আছে ভাই, এটা গতকালকে বলছিলাম, এই থিটা এবং ওমেগাটা কি? থিটা এবং ওমেগাটা হচ্ছে এক্সিয়াল ভেক্টর।
অক্ষ বরাবর ভেক্টর। সো এক্সিয়াল ভেক্টর কোন দিকে? এক্সিয়াল ভেক্টর হচ্ছে যদি ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীতে হয় তাহলে এক্সিয়াল ভেক্টর বাইরে, আর যদি ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে হয় এক্সিয়াল ভেক্টর হচ্ছে ভিতরে। আর ভি তো হচ্ছে উপরে, সরি ভি কোন দিকে? ভি হচ্ছে উপরে, কিন্তু ওমেগা কোন দিকে? বাইরে, এই ঘুরতেছে বাইরে। তো এইটা আসলে কখনোই লেখা উচিত না, এটা কখনোই লেখা উচিত না। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের জন্য সুখের কথা, যেটা হচ্ছে আমাদের জন্য সুখের কথা, কি সুখের কথা ভাই? সেটা হচ্ছে যেহেতু দেখো তুমি বৃত্তাকার গতি, এখন যে কোনো মুহূর্তে এই কণাটা ঘুরে বি বিন্দুতে চলে আসলো, যে কোনো মুহূর্তে এই কণাটা ঘুরে বি বিন্দুতে চলে আসলো, তাইলে কণাটার এই মুহূর্তে বেগের ডিরেকশন পাল্টায় গেছে না? কণাটার এই মুহূর্তে দেখো কি হয়েছে, কণাটার এই মুহূর্তে এই বিন্দুতে ছিল, তাহলে বেগের ডিরেকশন স্পর্শক বরাবর, তাহলে বি বিন্দুতে গেছে, বেগের ডিরেকশন এই স্পর্শক বরাবর। যখনই ও ঘুরতে থাকবে তখনই ওর বেগের ডিরেকশন কি হবে? বেগের ডিরেকশন হচ্ছে পাল্টাইতে থাকবে। এই যে বেগের ডিরেকশন পাল্টে যাচ্ছে, তাহলে ডিরেকশন পাল্টানোর পরেও তুমি জাস্ট চিন্তা করো, ওর যেই ব্যাসার্ধটা আছে, ওর যেই ব্যাসার্ধটা আছে, এখন যখন বি বিন্দুতে চলে গেছে, এখন এইটা ব্যাসার্ধ। অলওয়েজ অলওয়েজ তুমি খেয়াল করো, বৃত্তের ব্যাসার্ধের উপর বেগ লম্ব হচ্ছে। বৃত্তের ব্যাসার্ধের উপর বেগটা কি হচ্ছে? বৃত্তের ব্যাসার্ধের উপর, বৃত্তের ব্যাসার্ধের উপর বেগ লম্ব হচ্ছে। অলওয়েজ যেই বিন্দুতে যাবে, তুমি মনে করো ওরে আরেকটা বিন্দুতে এনে ফেললা, যে ভাই মনে করেন ঘুরতে ঘুরতে এইখানে চলে আসছে, তো মনে করো এইখানে চলে আসছে ও, তো এইখানে যেই মুহূর্তে আসছে, এখন খেয়াল করো যে ওর ব্যাসার্ধ কোথায়? ওর ব্যাসার্ধ হচ্ছে এইটা, এই হচ্ছে ওর ব্যাসার্ধ। তো এই মুহূর্তে ওর ব্যাসার্ধর সাথে ওর যেই ভেলোসিটিটা আছে, ওই ভেলোসিটিটা এখন মনে করো এইভাবে যাচ্ছে, এইভাবে হচ্ছে ওর ভেলোসিটি যাচ্ছে। এখনো খেয়াল করো এইখানে ভেলোসিটি এবং ব্যাসার্ধ কি আছে? ভেলোসিটি এবং ব্যাসার্ধ অলওয়েজ পারপেন্ডিকুলার আছে, ভেলোসিটি এবং ব্যাসার্ধ অলওয়েজ কি আছে? পারপেন্ডিকুলার আছে, লম্ব আছে। সো এইখান থেকে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট কথা মনে রাখবো, সেইটা হচ্ছে বৃত্তাকার গতিতে বেগ ভি অলওয়েজ আর এর উপর লম্ব। বৃত্তাকার গতিতে বেগ অলওয়েজ কি? বৃত্তাকার গতিতে বেগ অলওয়েজ ব্যাসার্ধের উপর লম্ব। বেগ ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তাকার গতিতে কি হচ্ছে? বৃত্তাকার গতিতে বেগ হচ্ছে ব্যাসার্ধের উপরে লম্ব হচ্ছে সব সময়, ঠিক আছে? আচ্ছা, বেগের মান পরিবর্তন হইতে পারে, দিক তো পরিবর্তন হচ্ছেই, মান এবং দিক দুইটাই পরিবর্তন হইতে পারে বস। সো বেগের পরিবর্তন মানে হচ্ছে ত্বরণ। সো আমরা চলে যাব হচ্ছে বৃত্তাকার ত্বরণে, আমরা চলে যাব হচ্ছে বৃত্তাকার ত্বরণে। ক্লাসের মাঝখানে ডেফিনেটলি আমি এটা তোমাকে রিপ্লাই দেব না, অ্যান্ড ইউ শুডেন্ট আস্ক দ্যাট কোয়েশ্চেন সো মাচ টাইম। ভাই ক্লাসের ভিতরে আমি তোমাকে বলবো যে আমি এখন কয়টায় রিপ্লাই দিব? অদ্ভুত। বেগের মান পরিবর্তন হইতে পারে মিস তাবাসসুম। সো এইটুকু নিয়ে কারো কোনো কথা নাই, সবাই সবকিছু পারেন। সবাই যেহেতু সবকিছু পারেন, আমি জাস্ট একটা চট জলদি একটা সুন্দর ম্যাথ করে বাসায় চলে যাব, কারণ কথা হয়েছে আমরা আজকে বেশিক্ষণ ক্লাস করব না। তো আমি যদি একটু সূত্রের জন্য বলি, সো ভি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা ক্রস আর। এইটা সারা জীবন সব সময়কার জন্য সত্যি। আচ্ছা, স্কেলার ফর্মে আপনি লিখতে পারেন ভি ইকুয়ালস টু হচ্ছে আর ওমেগা, অথবা আপনি লিখতে পারেন ভি ইকুয়ালস টু ওমেগা আর। সো এইটুকু সূত্র হচ্ছে সারা জীবন সব সময় সবকিছুর জন্য সত্যি, ঠিক আছে? কিন্তু এখানে নিচের সূত্রে আপনি কোনো ভেক্টর সাইন টাইন দিতে যাবেন না, তাইলেই হচ্ছে ভেজাল লেগে যাবে। আচ্ছা, আর এইখান থেকে একটু বুঝেন যে মনে করেন কোনো একটা কণা বৃত্তাকার পথে ঘুরছে, কোনো একটা কণা কি হচ্ছে? কোনো একটা কণা এরকম বৃত্তাকার পথে ঘুরছে। সো এই যে কোনো একটা কণা বা কোনো একটা বস্তু, আপনি একটা মার্বল, পিং পং বল, সেটা আপনি সুতা দিয়ে বেঁধে এরকম বৃত্তাকার পথে গোল গোল ঘুরাচ্ছেন। কিভাবে? এই যে খেলাধুলার, এই যে এরকম, এই যে এরকম যে বৃত্তাকার পথে আমি গোল গোল ঘুরাচ্ছি, বেশিক্ষণ ঘুরানো যাবে না, ছিললে আমাকে বকা দিবে। তাহলে এই যে আপনি বৃত্তাকার পথে গোল গোল করে জিনিসটাকে ঘুরাচ্ছেন, গোল গোল করে জিনিসটাকে ঘুরাচ্ছেন, সো ঘুরাইলে ও ঘুরে একটা পূর্ণ ঘূর্ণন দিচ্ছে। একটা পূর্ণ ঘূর্ণন দিতে, এই পণ্ডিতের দল আমার কথা শোনো,
একটা পূর্ণ ঘূর্ণন দিতে, আমি তার মার পেঁচায় যাচ্ছি বেটা সায়েন্সের তরে, এ থেকে ঘুরে আবার এতে আসলো, সো এ থেকে ঘুরে আবার এতে আসলে একটা পূর্ণ ঘূর্ণন দিবে। একটা পূর্ণ ঘূর্ণন দিতে যেই সময়, একটা পূর্ণ ঘূর্ণনের সময়, একটা পূর্ণ ঘূর্ণনে সময়, একটা পূর্ণ ঘূর্ণন দিতে যতটুকু সময় লাগে সেই সময়কে কি বলা হয়? বৃত্তাকার গতির ক্ষেত্রে বেগের মান পরিবর্তন হতে পারে, নাও হতে পারে, দিক কন্টিনিউয়াসলি পরিবর্তন হবে। পূর্ণ সময়কে কি বলে? একটা পূর্ণ ঘূর্ণন দিতে যতটুকু সময় লাগে তাকে কি বলে? পণ্ডিতের দল কেউ পারি না, কেউ পারি না। ভেরি গুড শাহাদাত, লাভ ইউ সো মাচ। তোকে খাওয়াবো চটপটি বা ফুচকা ভালো জায়গার ইনশাল্লাহ। কেন? কারণ শাহাদাত বলেছে যে ভাই এইটাকে বলে বস দোলনকাল, বা এটাকে বাংলায় বলে হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে, দোলনকাল না বলে এটাকে আপনি পর্যায়কালও বলতে পারেন। দোলন এখানে আসলে হচ্ছে না, সো দোলনকাল না বলে আমি এখানে আসলে খাস আরো ভালো বাংলাটা বলি। এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল, বা দোলনকালও বলে, সমস্যা নাই, পর্যায়কাল দোলনকাল বলা যায়। তো একটা পূর্ণ ঘূর্ণন দিয়ে আসছে, কতটুকু সময় লাগছে সেটাকে আমরা বলতেছি পর্যায়কাল। তো এই পর্যায়কালকে বস আমরা কিভাবে লিখি? এই পর্যায়কালকে বস আমরা লিখি হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে, অবশ্যই এটার একক সেকেন্ড। আচ্ছা, আর মনে করেন 1 সেকেন্ডে, কি বলতেছি বস? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যতগুলা ঘূর্ণন দিল। এখন মনে করো এটার আমি ঘুরাইছি, আল্লাহ বাঁচায় রেখো, এমনি বুঝাইলাম। এখন অনেক জোরে ঘুরাইতে পারি, আবার আমি অনেক আস্তে আস্তেও ঘুরাইতে পারি। সো যে কোনো 1 সেকেন্ডে ও নির্দিষ্ট পরিমাণ ঘুরছে। এই ঘূর্ণনের মান, ভেরি গুড রজত, ভালো ভালো কথা বলবি বেটা, মন ভালো হয়ে যাবে আমার। কি আবজাব কথা বলস ক্লাসের মধ্যে, বুঝি তুই ক্লাসের পরে আমাকে পাস না, সরি, আমার দোষ। সো 1 সেকেন্ডে যতটুকু ঘুরছে, এখন 1 সেকেন্ডে এখান থেকে ঘুরে এখানেও আসতে পারে, আবার অনেক জোরে ঘুরাইছি 1 সেকেন্ডে ও 5বারও পাক খাইতে পারে। 1 সেকেন্ডে অর্ধেক ঘুরতে পারে, 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ ঘুরতে পারে, 1 সেকেন্ডে 50বার ঘুরতে পারে, ডাজেন্ট ম্যাটার। 1 সেকেন্ডে যদ্দূর ঘুরছে সবাই বুঝে ফেলছেন, রাবার দিয়ে লিখতেছেন ভাই। 1 সেকেন্ডে যে কয়টা ঘূর্ণন বা ঘূর্ণন সংখ্যা, 1 সেকেন্ডে কয়টা ঘূর্ণন দিছে, এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে বস, কি জানি নাম বলতেছিলি তোরা, বাংলা ইংলিশ মিলায় বলছিলি, দেখেই আমার ভালো লাগছিল। এইটাকে আমরা বলি হচ্ছে কম্পাঙ্ক, বা এইটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা লিখি হচ্ছে এই রকম ছোট হাতের এফ দিয়ে, এটাকে আমরা লিখি হচ্ছে ছোট হাতের এফ দিয়ে। তাহলে এইখানে আরেকটা সূত্র আমাদের বাড়বে, সেইটা হচ্ছে ভি ইকুয়ালস টু কি? ভি ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস পাই এফ সমান সমান হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। ভি ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস পাই এফ এবং টোয়াইস পাই ডিভাইডেড বাই টি। বাক্স আছে ভাই, ওইটা বড় করেন। বুঝতে পারছি বস? আপনার ঘাড়ে জিন আছে এরকম আমার কখনো মনে হয় না, আল্লাহ মাফ করুক। এত বাজে বাজে কথা বলতেছেন কেন ভাই? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি জনগণ। ওকে, সামনে আগাই, ওকে, সেরা জোশ আপনাদেরকেই আমরা খুঁজছিলাম। আসেন আমরা একটা ছোটখাটো প্রবলেম দিয়ে শুরু করি, তারপরে আমরা একটা বড়সড় প্রবলেমের দিকে হয়তো যাব। তাহলে এইখানে আপনাকে যেইটা বলছে, যে এত বাংলা কথা না বলি আমরা একটা ছবিতে চলে যাই, কারণ ছবি দিয়ে আমাদের সলভ করতে হবে। তাহলে আপনাকে বলছে যে মনে করেন এইটা হচ্ছে একটা বৃত্তাকার পথ আছে, এই বৃত্তাকার পথ বরাবর মনে করেন আপনি কিছু একটাকে বাইন্দে টাইন্দে ঘুরাইতেছিলেন, বা কোনো একটা বস্তু ঘুরতেছিল আর কি। ঠিক আছে, এটা কি করতেছিল? এটা একটা সমবৃত্তীয় পথে ঘুরছে। কিভাবে ঘুরছে? এইটা হচ্ছে সমবৃত্তীয় পথে,
সমবৃত্তীয় গতিতে বলি, সমবৃত্তাকার গতিতে আপনাকে বলল যে প্রতি সেকেন্ডে বললে তো বেশি হয়ে যাচ্ছে, সমবৃত্তাকার গতিতে 6 সেকেন্ডে হচ্ছে 120 বার ঘুরে। সমবৃত্তাকার গতিতে একটা বস্তু একটা বৃত্তাকার পথে কি করে, সমবৃত্তাকার গতিতে একটা বস্তু বৃত্তাকার পথে হচ্ছে 6 সেকেন্ডে 120 বার ঘুরে। তো আপনি এইখান থেকে কি বাইর করতে চান? আপনি এইখান থেকে বাইর করতে চান হচ্ছে কৌণিক বেগ কত। 2 নম্বরে বাইর করতে চান আর ইকুয়ালস টু, এই যে বৃত্তাকার পথ আছে, এই বৃত্তাকার পথের একটা ব্যাসার্ধ ধরো বলে দিল, আর ইকুয়ালস টু 5 সেন্টিমিটার হলে, আর ইকুয়ালস টু 5 সেন্টিমিটার হলে রৈখিক বেগ কত? বুঝি জনগণ, খুবই সহজ। পড়ছি আমরা নিউটনীয় বলবিদ্যা, দুনিয়ার সকল সূত্রই হচ্ছে সামেশন অফ এফ। তো সামেশন অফ এফ চালাবো, বাংলা ইংলিশ হিসাব করব, বৃত্তাকার গতির সূত্র বসাবো এবং আমরা সলভ করব। অঙ্ক করেন, এই অঙ্ক করতে ব্রিলিয়ান্ট ভালো মানুষজনের লাগবে 10 সেকেন্ড, আমার মতো মানুষজনের লাগবে 1.5 মিনিট। এই জন্য সময় দিছি 1 মিনিট 20 সেকেন্ড। ভেরি গুড। আমার নাম মাসুদ জাভেদ জিমি, আমার নাম মাসুদ জাভেদ, আপনি আমাকে জাভেদ বলে ডাইকেন। তিস্তা নদীর মানুষ আমরা, খাই মন খারাপের, ঘুরে আসি আমার তিস্তা পার। আই লাভ ইউ। মন খারাপ করেন না, মন খারাপের কথা বলতে ইচ্ছা করে না, মন ভালোর কথা বলি আমরা। চলেন আমরা মন ভালো করি, চলেন আমরা গল্প করি। নাজিফা চেষ্টা করো বাবু, নাজিফা চেষ্টা করো। থ্যাংক ইউ। এইটা কে বলছে? এই আমি আমার নতুন প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট পাইছি, আলিফা ইসলাম 8881। আলিফা কোন স্কুল, কোন ক্লাস? ক্লাস 6 না 7? লক্ষ্মী বাবু। আলিফা কোন কলেজ আমাকে জানাও, আলিফা কোন জেলা আমাকে জানাও। থ্যাংক ইউ। প্রাইভেট ব্যাচে প্রচুর এনরোল হচ্ছে ব্রো। মৌ গুড, ভেরি গুড। মীর তাবাসসুম, ওকে বস হইতে পারে, বেশ ভার্সেটাইল অ্যান্সার দেখা যাচ্ছে এইদিকে, মানে সবার অনেকের সাথে মিলতেছে, যেমন ইয়ামিন। ওরে ইয়ামিন দুষ্টু তুই, কত আমি সব ইয়ামিনের অ্যান্সার। আচ্ছা আহমদুল, লাভ ইউ। আহমদুলের সাথেও অ্যান্সার মিলছে ইয়ামিনের। আমি না মাঝে মধ্যে এটা ভুলা যাই, বুঝছো, মাঝে মধ্যে এটা ভুলা যাই। রজত তুই এটা আবার লিখছস? ধ্রুব, ওফ বেড়েই যাচ্ছে প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট। দেখি তাহলে বসের সাথে, নাম বসের সাথে একটু কথাবার্তা বলি। হ্যাঁ দেখতেছি, ফোন দিব। হ্যাঁ সবাইকে ফোন দিয়ে ভর্তি করে নেবো। ইয়েস, আসো বুঝি। এটা তো কোনো অঙ্কই না, এটা তো দুনিয়ার সহজতম অঙ্কগুলোর মধ্যে একটা। কেন সহজতম অঙ্কগুলোর মধ্যে একটা বস? সহজতম অঙ্কগুলোর মধ্যে একটা হচ্ছে যে আপনি এখানে খেয়াল করেন, আপনাকে এখানে টাইম বলে দিছে, 6 সেকেন্ডে কি করছে, 120 বার ঘুরে। তো 6 সেকেন্ডে 120 বার ঘুরে আপনি যে কোনো একটা বাইর করতে পারেন বস। তাইলে আপনি এখান থেকে আসেন 6 সেকেন্ডে ঘুরে 120 বার, সুতরাং 1 সেকেন্ডে কতদূর ঘুরছে ভাই? 1 সেকেন্ডে ঘুরছে হচ্ছে 120 ডিভাইডেড বাই 6, বেশি হয়ে গেছে মাশাল্লাহ, অনেক হয়েছে, 6 দুগুণে 12, 20 বার। তো এই যে 1 সেকেন্ডে যতবার ঘুরছে, এইটাকেই কি আমরা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলছি না? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ফয়সাল ব্রো চিল, আমার আহামরি কিছু না, এটা শিখর ক্লাস। আই লাভ ইউ, দুষ্টামি করতেছিলাম ভাই, এতে হার্ট হয়ে গেছে। কি ভাই আপনি এখানে কি শুরু করছেন? সো এটাও কি, এটা হচ্ছে 20 হার্টজ, বা এই হার্টজ মানে আমরা কি জানি, এটাকে আমরা হচ্ছে 20 সেকেন্ড ইনভার্স 1 দিয়ে লিখি। সো এটা হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি। 6 সেকেন্ডে 120 বার ঘুরছে, তাহলে ওর ফ্রিকোয়েন্সি কত? ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 হার্টজ। আচ্ছা, সো আমরা ফার্স্টে কি বাইর করতে চাই? আমরা ফার্স্টে বাইর করতে চাই হচ্ছে ওর কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বাইর করতে চাই। তাহলে কৌণিক বেগ বাইর করতে চাই, তাহলে ওমেগার আপনি সূত্র চালায় দেন। ওমেগার জন্য
যেহেতু এখানে থিটার কোনো ইকুয়েশন দেওয়া নাই, ডিফারেন্সিয়েশন করা লাগতেছে না, তাহলে আপনি ওমেগার জন্য এখানে সূত্র কি চালাবেন? মাত্রই দেখে আসছি, টোয়াইস পাই ইন্টু এফ। দ্যাট মিনস আপনি লিখতে পারেন টোয়াইস পাই ইন্টু 20। এখন খেয়াল করেন টোয়াইস পাই এর একক কি? টোয়াইস পাই এর এই যে টোয়াইস পাইটা আছে এখান থেকে কৌণিক বেগের একক, আর এমনি তো আমরা বুঝি টোয়াইস পাই এর একক কি? টোয়াইস পাই এর একক হচ্ছে রেডিয়ান, আর ফ্রিকোয়েন্সির একক কি? ফ্রিকোয়েন্সির একক হচ্ছে পার সেকেন্ড। তাইলে এইখান থেকে বস আমরা ইউনিট কি লিখতে পারবো? আমরা ইউনিট লিখতে পারবো হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। দ্যাট মিনস হচ্ছে 40 পাই রেডিয়ান পার সেকেন্ড বা 3.1416। এইটা দিয়ে যদি আমরা চালায় দেই তাহলে 40 ইন্টু 3.1416 চালাইলে আসে হচ্ছে 125.66 রেডিয়ান পার সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছেন। আশা করি কি হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর রৈখিক বেগ আপনি যদি বাইর করতে চান তাহলে আপনি ভি ইকুয়ালস টু আর ওমেগা চালায় দিবেন। তো এইখানে একটা জিনিস হচ্ছে সবকিছু আমরা এসআই এককে লিখতে চাই। তো এসআই এককে লেখার জন্য এই যে আর এর ভ্যালুটা আছে, এই আর এর ভ্যালুটাকে বস আমরা সেন্টিমিটারে রাখতে চাই না, আর এর ভ্যালুটাকে আমরা এসআই তে কনভার্ট করে দিব। সুতরাং 2 নম্বরে যদি আসি, দেয়ারফর ব্যাসার্ধ কত দেওয়া আছে বস? ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। লাগাও এটাকে 100 দিয়ে যদি ভাগ করে দেই মিটারে চলে যাবে। দ্যাট মিনস হচ্ছে 0.05 মিটার। তার মানে এখান থেকে ভি ইকুয়ালস টু কি লিখতে পারবো? ভি ইকুয়ালস টু লিখতে পারবো আর ওমেগা। তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 0.05 ইন্টু, ক্যালকুলেটর হাতে নিয়েছিলাম ও আছে এখনো, 125.66 ইন্টু 0.05 দিলে আসে হচ্ছে 6.283। তোমরা অনেকেই বলেছো তানহা ভেরি গুড, তুমি আরো সেরা। তানহা আই লাভ ইউ, তুমি সেরা। এই তোকেও প্রাইভেট ব্যাচে নিয়ে নিছি, দাঁড়া তোকেও নিয়ে নিছি। তাহলে ও কত আছে? এইটা আসে হচ্ছে 125.66 একক। যেহেতু মিটারে কনভার্ট করছি তাহলে মিটার সেকেন্ড ইনভার্স 1। দ্যাট মিনস এইখানে আসে হচ্ছে 6.283 মিটার সেকেন্ড ইনভার্স 1। সো এই হচ্ছে বাবু একটা অ্যান্সার, এই হচ্ছে স্যার আরেকটা অ্যান্সার। টপাক, দুইটা অ্যান্সার আমরা টপাক টপাক করে বের করে ফেলেছি। সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, রিফাত মায়ের খাবি, একদম ধ্বংস। আচ্ছা, কিছু না মোহাম্মদ হাবিব, জাস্ট ভালোবাসা ভাই, আর কিছু না, দুষ্টুমি। আচ্ছা তহিদুল, ক্লাস করতে চাইলে এইসব কথাবার্তা আর একবারও বলবা না, বুঝছি। নাইম খুব সহজ, 6 সেকেন্ডে 120 বার ঘুরে এখান থেকে ফ্রিকোয়েন্সি বার করছি, 6 সেকেন্ডে ঘুরে 120 বার। রিক্যাপ দিচ্ছি একটা দেখো, আর 1 সেকেন্ডে কয়বার ঘুরে এইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সির মান 1 সেকেন্ডে কয়বার ঘুরে বার করছি। সরাসরি সূত্র বসাইছি, ওমেগার সূত্র টোয়াইস পাই এফ, সবকিছুর মান বসাইছি, ওমেগার ভ্যালু বের হয়েছে। ভি সমান আর ওমেগা, সবকিছুর মান বসাইছি, ভি এর ভ্যালু বের হয়েছে। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন প্রবলেমের কথা যদি বলি, জাস্ট একটু রৈখিক আর কৌণিক, আই এম কোয়াইট শিওর তোদের কথাবার্তা থেকে শুভ ভাই ডেফিনেটলি পড়াইছে, বাট স্টিল মানে আমি রৈখিক বেগ এবং কৌণিক বেগের এই ধরনের গ্রাফ আমরা এই সামনের জার্নিতে আরো অনেকবার পড়বো, কারণ আমাদের এই সামনের জার্নিতে ধরো গতিবিদ্যায় শুভ ভাই তো আসলে চ্যাপ্টারের একদম শেষ দিকে গিয়ে কিছু জিনিস পড়াইছে। আমাদের সামনের পুরো জার্নি হচ্ছে কৌণিক বেগ। তো অনেকবার আমাদের এই কৌণিক বেগের কথা আসবে। এই চার্ট আমি আসলে অনেকবারই বানাবো, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু একটু খেয়াল করেন। এই জায়গায় আমাদের রৈখিক বেগের ক্ষেত্রে গতির যতগুলো সূত্র আছে, ভি সমান ইউ প্লাস এটি, যেমন ধরো অলরেডি গতির একটা সূত্র কিন্তু ভাই আমরা চালাই দিছি। তুমি দেখো এস ইকুয়ালস টু ভিটি, এটা কি গতির সূত্র না? এস ইকুয়ালস টু ভিটি হচ্ছে গতির সূত্র। সো এস ইকুয়ালস টু ভিটির মতো এটা সমবেগে চললে, তাহলে ত্বরণ আছে, আমরা এখনো ত্বরণ পড়ি নাই, ত্বরণ পড়বো আমরা, সেটার জন্য গ্রাউন্ড তৈরি করতেছি। সো ত্বরণ যদি থাকে তাইলে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে আরো অনেকগুলো সম্পর্ক হইতে পারে। আরো অনেকগুলো সম্পর্ক কিরকম বস? যেমন আপনি গতির জন্য ফার্স্ট একটা সূত্র এরকম জানতেন বস, এস ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ক্লাস 19 এ পড়ছেন। আসেন রেপ্লিকেট করি, থিটা ইকুয়ালস টু ওমেগা নট
প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু টি। যারা জানেন একবার রিক্যাপ করে নেন, রিভিশন দিয়ে নেন, যারা জানেন না লিখে নেন, নতুন জিনিসপত্র যদি কিছু থাকে পরিচয় অবশ্যই বলে দেওয়া হবে। আচ্ছা, এরপরে কি লেখা যায়? এরপর আরেকটা জাতীয় সূত্র ছিল যে এস ইকুয়ালস টু কি, এস ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাইলে এইখান থেকে আসে থিটা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা নট ইন্টু টি প্লাস হাফ, মিষ্টি একটা রাশি আসবে, অসম্ভব মিষ্টি, ডায়াবেটিস হয়ে যাবে, হাফ আলফা টি স্কোয়ার। আলফা একটা রাশি চলে আসছে, ওকে ফাইন ফাইন। বসে বলে এটাও পড়া দিচ্ছে, শেষ, ছুটি, আমরা চলে যাবো আজকে, আমাদের আর কিছু পড়া নাই, ছুটি। ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, তাইলে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। আমার বসে আপনাদেরকে এইটাও পড়াই দিছে, তাইলে জাস্ট আমরা চলে যাই একটা প্রবলেম সলভ করে সামনে। সেইটা হচ্ছে, যারা জানেন ওমেগা নট সমান হচ্ছে আদি কৌণিক বেগ, ওমেগা সমান হচ্ছে শেষ কৌণিক বেগ, যে টেকনোলজি জীবন যুদ্ধে আগে গেলাম ব্রো। ওমেগা সমান হচ্ছে শেষ কৌণিক বেগ, থিটা মানে কৌণিক সরণ, অবশ্যই আমরা জানি থিটা মানে হচ্ছে কৌণিক সরণ, আর আলফা মানে কি, আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ। ওকে ফাইন, আমরা কি এইটা নিয়ে একটা অঙ্ক করব? হ্যাঁ, 40 পাই রেডিয়ান পড়াইলেও হবে, 40 পাই রেডিয়ান রাখলেও হবে, কোনো সমস্যা নাই। ওকে রিফাত বস, আমরা আগায় যাচ্ছি। আমরা কি এটা থেকে কোনো প্রবলেম সলভ করব, নাকি এটার প্রবলেম, এই ফর্মুলাগুলো নিয়ে কিছু প্রবলেম হইতে পারে, ফ্যান ঘোরাটোরার প্রবলেম, সেগুলো আপনারা করছেন, জাস্ট দেখাবো না ছাড়ে দেবো? ফ্যান ঘোরার কিছু ম্যাথ হইতে পারে, জাস্ট একটা ম্যাথ দেখায় দেই। রিফাত বাবু, আই এম সরি, একটা ম্যাথ দেখায় দিয়ে চলে যাচ্ছি, মন খারাপ করিস না লক্ষ্মী সোনা। সেটা হচ্ছে, ধর একটা সেলফি নিবেন, দেখা হোক, তারপর সেলফি নিয়েন। আচ্ছা, তাহলে ধরেন, সূত্র তো বুঝছি, রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে জাস্ট সিমিলারিটিস। আচ্ছা, তাইলে থ্যাংক ইউ। তো আপনি মনে করেন খুব দামি একটা ফ্যান কিনে আনছেন, কেন? কারণ শীতকাল শেষের দিকে, ঢাকার বাতাস অনেক গরম, তোদের ঢাকার বাইরে কে কোন দিকে কি আসিস আমি জানি না, সেই মনে করেন একটা ফ্যান বা পাংখা। তো এই যে ফ্যান বা পাংখা, কোনো কোম্পানির নাম বলা যাবে না, তো এই যে ফ্যান বা পাংখা আছে, এইটা কি করে মনে করো, এইটা মনে করো হচ্ছে, তোমাকে বললো যে প্রতি সেকেন্ডে 10 বার ঘুরে, প্রতি সেকেন্ডে বস কি করে, প্রতি সেকেন্ডে হচ্ছে 10 বার ঘুরে। আচ্ছা, এই যে ফ্যানটা প্রতি সেকেন্ডে 10 বার করে ঘুরতেছে, আপনাকে বলছে যে এই ফ্যানটার হঠাৎ করে আপনি কি করছেন, হঠাৎ সুইচ অফ করলে, হঠাৎ সুইচ অফ করলে ফ্যান 30 সেকেন্ডস পরে সম্পূর্ণ থামে। ফ্যান তো আসলে সুইচ বন্ধ করার পরে কি হয়, হালকা আস্তে আস্তে ঘুরে 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 তারপর এক সময় হচ্ছে টুকুস করে থেমে যায়। ফ্যান এইটা বস নিজে অর্ডার দিয়ে বানাইছি, ব্র্যান্ডের নাম টাম বলতেছে, ফ্যান ঘুরতেছে ভাই অ্যান্টি ক্লকওয়াইজ, অদ্ভুত, ফ্যান অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, মাথায় নষ্ট। আচ্ছা, এই যে 30 সেকেন্ডস পর সম্পূর্ণ হচ্ছে ফ্যানটা থামছে, তাইলে দেখো আমাদের এ দেওয়া আছে, সে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ইয়ে বের করে ফেলতে পারবো। তাহলে ইয়ে বের করে ফেলতে পারলে, তাহলে আমরা ইয়েটা কিভাবে বের করব, তাহলে আমাদের ওখান থেকে ইয়ে বের হয়ে যাবে। তাহলে তো কিছুই বুঝতেছিস না যে ইয়ে টিয়ে কই থেকে আসলো। তোকে জিজ্ঞেস করলো যে থেমে যাওয়ার আগে, থেমে যাওয়ার আগে ফ্যান কতবার ঘুরবে, থেমে যাওয়ার আগে ফ্যান কতবার ঘুরবে।
এরকম হাইপার একটিভ ফ্যানের আমাদের দরকার নেই, আমরা ফ্যানের ডিরেকশন পাল্টায় দেই ভাই। দেখা গেল উপরের তলা বাতাসে উড়ে গেছে, আবারও আপনি একই রাখতেছেন, ক্লকওয়াইজ ঘুরতেছে, ঠিক আছে বুঝি। হ্যাঁ এটা যে কোম্পানির ফ্যান, ঠিক বলছো সেটা। ফ্যান কোন দিকে ঘুরতেছে এটা তোর এখানে চিন্তা করা লাগবে না, তুই ফ্যানের ইয়ে বের কর। কি বের করবি? থেমে যাওয়ার আগে ফ্যান কতবার ঘুরবে। আচ্ছা হ্যাঁ আবু তোহা, এই যে আমরা আসলে আমি, যারা আমাকে ফেসবুকে ফলো টলো করেন, মানে মানে আমি সবসময় এটা প্রমোট করি যে আমার স্টুডেন্টরা কেউ বিজনেস করতেছে, বিজনেসম্যান হচ্ছে, এন্টারপ্রেনার হচ্ছে, এটা ভার্সিটি পড়ার সময় হইতে পারে, ভার্সিটি পড়ার শেষে হইতে পারে। আজকে ইনশাল্লাহ 9:30 থেকে 9:45-র মধ্যে ইনশাল্লাহ ছুটি দিয়ে দিব, একদম টাইপ 1 সামেশন অফ এফ। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা জাতীয় কোনো কথা জীবনেও আমাকে বলবেন না, সামনাসামনি দেখা হইলে তারপরে দেখা যাবে। 300 নাহিদ তানজিনা আহমদুল 50 বার, মিথুন 5 বার, 300 350 5। অদ্ভুত। আচ্ছা ক্ষুধা লাগছে, শুকর আলহামদুলিল্লাহ। 150 জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া দুষ্ট বুঝলো ভাই। 7 সবাই এখানে 150 300 200 1200, ওকে 7 ভাই, 7 7বার ঘুরবে ফ্যান। 50 175 আর বাবা দে ভাই, ফ্যান একদম ছিঁড়েই ফেললে না একদম, ছাদের থেকে ফ্যানটা খুলে ফালায় দে তোরা। তোর বাপ এসে আমাকে মানে কেস করবে যে আপনার জন্য আমাদের এনে বাসা বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট, কি ফ্যান ম্যান খুলে ফেলাচ্ছে বলাবার, কি করেন আপনি এসব। 10 বার গরিব 50। এগুলো ফিলোসফি, এগুলোকে ফিলোসফি বলে ভাই, শীতকালে ফ্যান ছাড়বো না, যে ফিলোসফির এখন দরকার নাই। তাইলে আসেন কি বলছে, প্রতি সেকেন্ডে বস 10 বার ঘুরে, তার মানে আপনি কি বলতে পারবেন যে আপনার গিভেন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 10/সেকেন্ড। তাইলে এইখান থেকে আপনি কৌণিক, আদি কৌণিক বেগ বের করে ফেলতে পারবেন, যেইভাবে ও ঘুরতেছিল। আপনি কি বের করতে পারবেন বস? আপনি বের করতে পারবেন হচ্ছে আদি কৌণিক বেগ। সো আদি কৌণিক বেগটাকে আমরা বলি হচ্ছে ওমেগা নট। ওমেগা নট সমান কি? ওমেগা নট সমান হচ্ছে টুয়াইস পাই ইন্টু এফ, দ্যাট মিনস টুয়াইস পাই, এফ এর ভ্যালু কত? 10। তাহলে টুয়াইস পাই ইন্টু 10, তাহলে গেঞ্জাম না করি, এখানে আমরা রাখি হচ্ছে 20 পাই। একক ডেফিনেটলি রেডিয়ান পার সেকেন্ড। একক কি? একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আদি কৌণিক বেগ। আচ্ছা তো এরপরে দেখো এখানে তোমার একটা টাইম দেওয়া আছে 30 সেকেন্ড, এটা একটা টাইম, এই টাইমটা আমার দেওয়া আছে। তাইলে এখানে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এবং একটা টাইম দেওয়া আছে, কত টাইম দেওয়া আছে হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা এরপরে খেয়াল করেন 30 সেকেন্ড পরে, ওকে নাভিদ, সুলতানা, তানহা আমি দেখছি বস, সামিউল কত আসে বস, আমরা দেখছি, আমরা পালিয়ে যাব না ফ্যান নিয়ে। আচ্ছা তাহলে এই যে 30 সেকেন্ড পরে ফ্যানটা কি করছে? ফ্যানটা হচ্ছে সম্পূর্ণ থেমে গেছে। এই যে অ্যানালাইসিস, কোশ্চেনের ভিতর থেকে আপনি বাইর করেন, কোশ্চেনের ভিতর থেকে আপনি বাইর করেন ক্লাস 11 নাকি 12, এটা কি ধরনের প্রশ্ন আমি বুঝলাম না। সম্পূর্ণ থামে তার মানে শেষ কৌণিক বেগ, শেষ কৌণিক বেগ। তাইলে শেষ কৌণিক বেগ ওমেগা সমান কি? শেষ কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে 0। আমরা বের করতে চাই হচ্ছে থেমে যাওয়ার আগে ফ্যান কতবার ঘুরবে। সো কতবার ঘুরবে তার মানে কি? আপনি আসলে একটা নাম্বার অফ রোটেশন বের করতে চান, এন এর ভ্যালু বের করতে চান। আচ্ছা তো এই যে থেমে যাওয়ার আগে ফ্যানটা কতবার ঘুরবে, থেমে যাওয়ার আগে ফ্যানটা কতবার ঘুরবে, এইটা জানার জন্য আপনার আসলে অন্য আরেকটা রাশি জানা দরকার। মনে করেন এই যে ফ্যানটা আসছে, এটা আস্তে আস্তে ঘুরতেছে, আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে ঘুরছে, এই যে আস্তে আস্তে ঘুরছে, ও অনেকবার ঘুরছে না? সো অনেকবার ঘুরতে ঘুরতে, এই অনেকবার ঘূর্ণনের জন্য, এটা কেউ আঁকিস না, এটা তো আসলে আঁকার মতো কিছু না, অনেকবার ঘূর্ণনের জন্য ওর একটা মোট কৌণিক
সরণ হইছে না, ওর একটা মোট কৌণিক সরণ মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হইছে, ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সিফাত বাবু ফ্যান থেমে গেছে সোনা, ফ্যান থেমে গেছে। সো ফ্যান থেমে গেছে তার মানে বেগ কত? শূন্য। যে কোনো বেগ, রৈখিক বেগ, কৌণিক বেগ, শূন্য, কারণ থেমে গেছে বাবু। আচ্ছা কথা শোনো, ওর কি আছে? ওর একটা মোট কৌণিক সরণ আছে। ওর একটা কি আছে? ওর হচ্ছে মোট কৌণিক সরণ আছে। তো এই কৌণিক সরণটা আমরা বাইর করতে চাই যে মোট কতবার ঘুরবে। তাহলে এইখান থেকে খেয়াল করেন, আমরা এইভাবে একটু বলি, আমরা বলবো হচ্ছে যে ভাই সুইচ অফ এর পর, সুইচ অফের পর, কারণ সুইচ অফ করার আগে যখন ফ্যান চলতেছিল ও তো হচ্ছে আসলে ঘুরতেছে সমকৌণিক বেগে, প্রতি সেকেন্ডে 10 বার, প্রতি সেকেন্ডে 10 বার। ওইটা আপনি বাইর করতে পারতেন, এস ইকুয়ালস টু ভিটি, থিটা ইকুয়ালস টু ওমেগা টি, ওইটা লাগতেছে না। সো সুইচ অফ করার পরে যেটা হইছে, মোট কৌণিক সরণ যদি আমি বলি, মোট কৌণিক সরণ যদি আমি বলি, তাহলে এটাকে কি বলতে পারবো? বা মোট কৌণিক অতিক্রান্ত দূরত্ব, সরণ না বলে, বা মোট কৌণিক অতিক্রান্ত দূরত্ব, বা সরণও বলা যায়, প্যারা নাই। তো মোট কৌণিক সরণ বা মোট কৌণিক অতিক্রান্ত দূরত্ব থিটা। তো এই থিটা ইকুয়ালস টু, আমরা যে লিখতাম এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাহলে হুবহু এই সূত্র রেপ্লিকেট করেন না। আপনি আদি বেগ জানেন, আপনি শেষ বেগ জানেন, আপনি টাইমের মান জানেন, তাইলে আপনি বসান বিসমিল্লাহ বলে ওমেগা প্লাস ওমেগা নট ডিভাইডেড বাই 2 ইন্টু টাইম। নিশ্চয়ই বুঝতে পারছি, নিশ্চয়ই বুঝতে পারছি। একটু চাপায় দিলে ক্ষুধা একটু কম লাগবে আল্লাহ। তাহলে এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে খেয়াল করেন, আপনি সবকিছুর ভ্যালু বসায় দেন, আপনি লিখেন বা থিটা ইকুয়ালস টু ওমেগার ভ্যালু তো 0, ওমেগা নট হচ্ছে কত রে? ওমেগা নট পাইছিলাম হচ্ছে 20 পাই, তাহলে 20 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত? কত সেকেন্ড পরে থামছে? কত সেকেন্ড পরে থামছে? 30 সেকেন্ড পর থামছে, তাহলে 30 সেকেন্ড পর থামছে। তাহলে এই পুরা জিনিসের একক কি হবে? যেহেতু কৌণিক সরণ, কৌণিক সরণের একক কি হবে? কৌণিক সরণের একক হবে রেডিয়ান। আচ্ছা, তাহলে হালকা কাটাকাটি খেলি, 3 5 কত? 3 5 15, 15 দুগুণে 30। তাহলে এবার এইটাকে দেন গুণ, তাহলে 15 দুগুণে হচ্ছে 30, আর হচ্ছে একটা 0, তাহলে 300 পাই রেডিয়ান। 300 পাই রেডিয়ান। এখান থেকে আমরা কি বাইর করছি? যে থেমে যাওয়ার আগে, থেমে যাওয়ার আগে তার অতিক্রান্ত কৌণিক দূরত্ব, থেমে যাওয়ার আগে তার অতিক্রান্ত কৌণিক দূরত্ব। ভেরি গুড। যারা 150 অ্যান্সার বলেছেন বা এখনো বলছেন, আপনারা জিতেছেন একটি ফক্স ক্যান্ডি। তাহলে থিটার মান পাইছি, আমরা কি বাইর করতে চাই? কতবার ঘুরবে। আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই ভাই কতবার ঘুরবে। কিভাবে বাইর হবে খেয়াল করেন, খুব সিম্পল, একবার বলতেছি, এটা সবাই জানে, এটা বারবার বলার কিছু নাই, দেখে নেই জাস্ট আমরা। সেইটা হচ্ছে বস, আপনি এ থেকে রওনা দিয়ে আবার এতে আসছেন, তো এইটাকে আমরা কি বলবো? 1 ঘূর্ণন। এই 1 ঘূর্ণন সমান কি? 1 ঘূর্ণন সমান হচ্ছে 2 পাই রেডিয়ান। 1 ঘূর্ণন সমান ইকুইভ্যালেন্ট কি? 2 পাই রেডিয়ান না? 942 কিছু আসবে না ভাই, ঘোষণা দিছি 150 ফক্স ক্যান্ডি দিয়ে দিছি বাতাসে, মনে মনে, মনের দেওয়াই প্রকৃত দেওয়া। সো 1 ঘূর্ণন সমান 2 পাই রেডিয়ান। সুতরাং ঘূর্ণন সংখ্যা, সুতরাং থেমে যাওয়ার আগে, থেমে যাওয়ার আগে ঘূর্ণন সংখ্যা, সুতরাং থেমে যাওয়ার আগে ঘূর্ণন সংখ্যা, থেমে যাওয়ার আগে ঘূর্ণন সংখ্যা কি বলতে পারবো? n ইকুয়ালস টু থিটা বাই টোয়াইস পাই। এইটাকে অ্যাজ এ ফর্মুলা আপনি মনে রাখতে পারেন, এইটাকে অ্যাজ এ ফর্মুলা আপনি মনে রাখতে পারেন। বৃত্ত না, এখানে আপনি একটা বাক্স মাক্স বানান, তাহলে একটা বাক্স বানাইলে এইটা আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। এইটাকে আমরা অ্যাজ এ ফর্মুলা মনে রাখবো। থেমে যাওয়ার আগে ঘূর্ণন সংখ্যা n সমান কি? n সমান হচ্ছে থিটা বাই টোয়াইস পাই।
তোমার 300 উত্তর আসলে তো হবে না, তোমার 150 উত্তর আসতে হবে। তাহলে এইখান থেকে আমরা কি লিখবো? এইখান থেকে আমরা লিখবো হচ্ছে থিটার ভ্যালু কত বস? থিটার ভ্যালু হচ্ছে 300 পাই। নিচে কত? নিচে হচ্ছে টোয়াইস পাই। পাই পাই দিলাম কাইটে, 2 আর এটা কাইটে দিলাম, তাহলে থাকবে কত? 150। তাহলে কত অ্যান্সার ভাই? 150। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 150 বার ঘুরবে। থেমে যাওয়ার আগে ওই দামি ফ্যানটা, ওই কোটি টাকার ফ্যানটা 150 বার ঘুরবে। ভি ইকুয়ালস টু টোয়াইস পাই এফ, আর এন একই কথা, এন দিয়েও ফ্রিকোয়েন্সি বুঝায়, সাবাস, ভেরি গুড। এন দিয়েও ফ্রিকোয়েন্সি বুঝায়, এফ দিয়েও ফ্রিকোয়েন্সি বুঝায়। হ্যাঁ, এটা আসলে আমি এটা ওয়াকান্ডা থেকে এটা আমি কিনে এনেছি, এই দামি ফ্যানটা, এই ঘরের ফ্যানটা আমি ওয়াকান্ডা থেকে কিনে এনেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, জোশ, জোশ, সেরা, সেরা। তাহলে আসেন, হলো তো, বুঝতে পারছি আমরা। আরো আরো পুরোটা আবার রিক্যাপ কেন করব? ধাপে ধাপে করছি ভাই, পুরোটা রিক্যাপ করার কিছু নাই, এইটুক পর্যন্ত সহজ ভাই, একবার দেখে নিস, একবার দেখে নিস, এত রিক্যাপ করার কিছু নাই, সবকিছু তো রিক্যাপ করলে কেমন হবে ভাই? জীবন যুদ্ধে পিছিয়ে যাচ্ছে এই কারণে রিক্যাপ। ওকে, খেয়াল করেন, আমরা রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে কিছু সার্টেন সম্পর্ক দেখছি। আমরা একটু সামনে আগাই, সামনের কিছু টপিক দেখি। যেমন আমরা এস ইকুয়ালস টু আর থিটা দেখছি, সিমিলার ভি ইকুয়ালস টু আর ওমেগা দেখছি। তাহলে খেয়াল করেন, এস কি ছিল? রৈখিক বেগ। আর কি ছিল? কৌণিক বেগ, সরি, এস ছিল হচ্ছে রৈখিক সরণ, থিটা কি ছিল? হচ্ছে কৌণিক সরণ। ভি কি ছিল? হচ্ছে রৈখিক বেগ। ভি কি ছিল? ভি ছিল রৈখিক বেগ, ভি ছিল হচ্ছে রৈখিক, দুষ্ট, ভি ইকুয়ালস টু কি ছিল? ভি ইকুয়ালস টু ছিল হচ্ছে আর ওমেগা। তো এখান থেকে দেখো, রৈখিক সমান আর ইন্টু কৌণিক, রৈখিক সমান আর ইন্টু কৌণিক, ঠিক আছে? হ্যাঁ, 150 রেভলিউশন। সিমিলার, তাইলে এখানে আরেকটা সূত্র চলে আসে, এইটা আমরা বলতে পারি যে এ ইকুয়ালস টু কি? এ ইকুয়ালস টু হচ্ছে আর আলফা। এ ইকুয়ালস টু কি? এ ইকুয়ালস হচ্ছে আর আলফা। তো এই যে এ আছে, এই এটা কি ভাই? এই এটা হচ্ছে রৈখিক, রৈখিক ত্বরণ। এটা কি? এটা হচ্ছে রৈখিক ত্বরণ। আর তো ব্যাসার্ধই থাকতেছে। আলফাটা কি ভাই? আলফাটা হচ্ছে কৌণিক ত্বরণ। আলফাটা কি? আলফাটা হচ্ছে কৌণিক ত্বরণ, বুঝি? আচ্ছা রাফসান, বললাম তো 150 রেভলিউশন, 150টা পূর্ণ ঘূর্ণন দিবে, ঠিক আছে? আচ্ছা, এই যে আপনারা তো সবাই বুঝে ফেলছেন ভাই, কৌণিক ত্বরণ বৃত্তাকার পথে ঘুরতেছে, যেহেতু ওর একটা রৈখিক বেগ আছে, কৌণিক বেগ আছে, তাইলে এইখানে একটা বৃত্তাকার ত্বরণ থাকবে, এইটাই তো স্বাভাবিক, এটা তো আমরা জানি। কিন্তু কথা হচ্ছে ভাই, এখন আসেন, জিনিসটা এখন একটু ইন্টারেস্টিং দিকে যাচ্ছে। কি ইন্টারেস্টিং দিকে যাচ্ছে? মনে করি এই যদি একটা বৃত্তাকার পথ হয়, এই একটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এবং এখানে মনে করো কোনো একটা কণা এখান থেকে ওই পর্যন্ত গেছে আর কি, যেটা আমরা শুরু থেকেই এই কাজটাই বারবার ঘটাচ্ছিলাম। এই একটা বস্তু আছে, এই বস্তুটা এখান থেকে ওইখানে চলে গেছে, ঠিক আছে? এই যদি আমার দেশের অবস্থা হয়, বুঝিনি তো, এই হচ্ছে আমার দেশের অবস্থা, তাহলে এই হচ্ছে এ বিন্দু, এই হচ্ছে বি বিন্দু। তো এখন এখানে একটা কণা কি করতেছে? এখানে একটা কণা বৃত্তীয় গতিতে ঘুরছে। কণাটা কি করছে ভাই? কণাটা হচ্ছে বৃত্তীয় গতি, বৃত্তাকার গতিতে ঘুরছে, তো বা ঘূর্ণন গতি, যেটা আমরা বলি না কেন। এই যে বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি আছে, এই বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি চলা অবস্থায়, মজার কথা শুনেন, এই কণাটার উপর বা এই বস্তুটার উপর মোট 4 ধরনের ত্বরণ থাকে। এই কণাটার উপর কি হয়? এই কণাটার উপর মোট 4 ধরনের ত্বরণ থাকে। এই হচ্ছে, এখন মনে করেন একটু মজার দিকে যাচ্ছি, বিষয়টা খুব মজা হবে, কোপ কোপ করে আমরা একটু কোপ কোপ করবো। বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখে পাঠাচ্ছিস, আই লাভ ইউ। এখন আমি এই জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করলে তোদের সবাইকে দাঁড়ায় যেতে হবে, আমি দাঁড়ায় আছি, এতজন দাঁড়াবে না, সো দরকার নাই। টাইপ 1 সামেশন অফ এফ, আসো। 4 ধরনের ত্বরণ থাকে ভাই, মাথায় নষ্ট, বুঝেন। বেগ একটা, ওমেগা,
ত্বরণ কয়টা? 4টা। বেগ একটা, ত্বরণ 4টা। মাথায় নষ্ট। আসো আসো আসো, খেলা হবে খেলা হবে, আসো। তাহলে আগে নামগুলা বলি, তারপর আস্তে আস্তে খেলবো। সো ফার্স্ট এরটা, এইটাকে আমরা বলবো হচ্ছে, আপনারা শুনছেন ডেফিনেটলি এইটাকে, আরে অভিকর্ষ, অভিকর্ষজ ত্বরণ। আই লাভ ইউ। অভিকর্ষজ ত্বরণ না, অভিকর্ষজ ত্বরণ না। শুনেন, ফার্স্টে যে টার্মটার কথা বলতেছি, আপনারা এটার নাম শুনছেন কিনা আমাকে দ্রুত জানাবেন। কেন্দ্রমুখী ত্বরণ, সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। আসবে কেন, এতগুলা আসবে। কেন্দ্রমুখী ত্বরণ নাম শুনছি, সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। কেন্দ্রমুখী ত্বরণ, এইটাকে আমরা লিখতে পারি বা লিখি হচ্ছে এফ অফ সিপি, সেন্ট্রিপেটাল, বা এফ অফ সি দিয়েও লিখে। কেন্দ্রমুখী ত্বরণ, সেন্ট্রিপেটাল ফোর্স। তো এইটা নিয়ে আমরা পড়াশোনা করব, এটা নিয়ে আমাদের অনেক পড়াশোনা এই জীবনে। সো কেন্দ্রমুখী ফোর্স কোন দিকে কাজ করবে, বা কেন্দ্রমুখী ত্বরণ কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে। কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে। আচ্ছা, এরপরে একটা ত্বরণ আসবে, বুঝো, এরপরে একটা ত্বরণ আসবে। এইটাকে আমরা বলি হচ্ছে স্পর্শকীয় ত্বরণ। কি বলি ভাই? স্পর্শকীয় ত্বরণ। স্পর্শ কেন, কোনটা আসবে আমরা কথা বলবো এটা নিয়ে। স্পর্শকীয় ত্বরণ, এইটাকে আমরা বলি হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। আচ্ছা, এরপরে একটা আছে যেইটাকে আমরা বলি হচ্ছে লব্ধি ত্বরণ। যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি হচ্ছে লব্ধি ত্বরণ। এইটাকে লিখি হচ্ছে এ নেট দিয়ে। নেট মানে হচ্ছে মোট, রেজাল্টেন্ট, লব্ধি। সো কেন্দ্রমুখী ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ, সেন্ট্রিফিউগাল বলি নাই তো, আমি বলছি সেন্ট্রিপেটাল। কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী হচ্ছে সেন্ট্রিপেটাল। এখন ফিউগালে ঢোকার দরকার নাই, দরকার নাই। আর ফিউগাল বলে কিছু নাই, আসলে এগুলো মিশা কথা। কেন্দ্র বিমুখী বলে কিছু নাই। সো লব্ধি ত্বরণ, এটা হচ্ছে আমার নেট এক্সিলারেশন। এবং 4 নাম্বারটা কি বস? 4 নাম্বারটা হচ্ছে আমার এই যে লিখছেন কৌণিক ত্বরণ, এইটা হচ্ছে আমার আলফা। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে কৌণিক ত্বরণ, এবং এটাকে বলতেছে হচ্ছে আমরা আলফা। তো এই যে 4টা ত্বরণ আছে, কোন ত্বরণ কখন হয়, কেন হয়? ত্বরণ আছে না, ত্বরণ আছে। সো এই যে ত্বরণ আছে, এই ত্বরণের মান কখন হবে, কোনটা হবে, কেন হবে। আবার সবগুলাই দেখো ত্বরণ, তাহলে সবগুলার একটা ডিরেকশন থাকবে, সবগুলোর একটা দিক থাকবে। কোনোটা দেখবা এই দিকে, কোনোটা এই দিকে, কোনোটা বাইরের দিকে, অনেক ডিরেকশন আছে, কোনোটা কোনাকুনি। এক একটা ডিরেকশন এক এক দিকে এক এক রকম। সো আমরা আজকে এই 4 প্রকার ত্বরণ বুঝে ফেলবো। বুঝে আমরা বাসায় চলে যাব। 9:30 থেকে সর্বোচ্চ 9:45টার মধ্যে ইনশাল্লাহ ক্লাস শেষ হবে। লাভ ইউ সো মাচ। 9:45টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, তোমরা ঘড়ি দেখো না। তাইলে আমরা এখন কি করবো? একটা একটা করে 4টা ত্বরণ নিয়ে কথা বলবো। একটা একটা করে 4টা ত্বরণ নিয়ে কথা বলবো। মাসুমা, কলম ছেড়ে দাও, আমার কথা শুনো, সব বুঝবা। কোনটা কেন্দ্রের দিকে, অবশ্যই সেটা নিয়ে কথা হবে বস। আসেন আমরা একটা একটা করে ধরি, আমরা একটা একটা করে ধরি বস। সো ফার্স্টে আমরা যেইটা দেখব, সেইটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এটা আপনারা ইজিলি বুঝবেন, কারণ শুভ পড়াইছে আপনাদেরকে। এইটা কি? এইটা হচ্ছে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, সেন্ট্রিপেটাল। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখি? এটাকে আমরা লিখেছি এ অফ সিপি দিয়ে, এ অফ সিপি, সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। সো নামের ভিতরেই তুমি দেখো ভাই, নামের ভিতরেই কি বলছে? সেন্ট্রিপেটাল। নামের ভিতরেই কি? সেন্ট্রিপেটাল। তার মানে কি? কেন্দ্রমুখী। তার মানে এইটার বাংলা করো, এটার বাংলা করো কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে। নামের মধ্যে বলেন, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, সামওয়ান জাস্ট আস্ক কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে কোনটা হবে? তুমি বলো, নামের ভিতরেই আছে কেন্দ্রমুখী। কোন দিকে হবে? কেন্দ্রের দিকে বাবা। কেন্দ্রমুখী কোথায় হবে? কেন্দ্রমুখী হবে হচ্ছে কেন্দ্রের দিকে। তাইলে মনে করেন যে এইখানে আমি কি করছি, এইখানে আমি একটা বল মার্বেল কিছু একটা রাখছিলাম, যেটাকে আমি হচ্ছে ঘুরাচ্ছি। তো এই বল বা মার্বেল যে কোনো একটা মুহূর্তে এখানে যাইতে পারে, এই বল বা মার্বেল কোনো একটা মুহূর্তে এখানে আসতে পারে। সো ও যেখানেই আসুক, ওর সেন্ট্রিপেটাল এক্সিলারেশন অলওয়েজ কি হবে? অলওয়েজ হবে হচ্ছে ব্যাসার্ধ বরাবর।
কেন্দ্রের দিকে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন কি হবে অলওয়েজ, সেন্ট্রিপেটাল এক্সিলারেশন অলওয়েজ হবে হচ্ছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তাহলে এই পয়েন্টে ওর যেই সেন্ট্রিপেটাল এক্সিলারেশন আছে এইটা কাজ করতেছে এই দিকে, এ অফ সিপি কাজ করতেছে এই দিকে। এই পয়েন্টে যখন গেছে তখন এ অফ সিপি কাজ করছে এই দিকে। এই পয়েন্টে যখন গেছে এ অফ সিপি কাজ করছে হচ্ছে এই দিকে। এখন কথা হচ্ছে ভাই, কখন আসলে আমরা সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিপেটাল এটা আমি কখন চিন্তা করব? আমরা চিন্তা করব এইভাবে, সেটা হচ্ছে যে এই যে কণাটা বৃত্তাকার পথে ঘুরতেছে, সবাই মনোযোগ দাও, আজ আবজাব কথা বইলো না। এই যে কণাটা বৃত্তাকার পথে ঘুরতেছে ওর একটা রৈখিক বেগ আছে না বাবু? সবাই মনোযোগ দাও। ওর কি আছে? একটা রৈখিক বেগ আছে এই ডিরেকশনে। এই মুহূর্তে রৈখিক বেগটা হচ্ছে উপরে। আমি যদি বিন্দুগুলার নাম দেই, এটা হচ্ছে এ বিন্দু, এইটা ধরে নিলাম হচ্ছে বি বিন্দু, এটা ধরে নিলাম হচ্ছে সি বিন্দু। তো এই মুহূর্তে রৈখিক বেগ কোন দিকে? এই মুহূর্তে রৈখিক বেগ হচ্ছে উপরে, আবার এই মুহূর্তে রৈখিক বেগ হচ্ছে এই দিকে। আচ্ছা, আবার এই মুহূর্তে রৈখিক বেগ হচ্ছে এই দিকে। তো প্রতি মুহূর্তে মুহূর্তে বেগের দিক পাল্টাচ্ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে হচ্ছে বেগের দিক পাল্টাচ্ছে। রাউফুন ক্লাসের শেষে, রাউফিয়ান ক্লাসের শেষে। তো এই যে প্রতি মুহূর্তে মুহূর্তে বেগের দিক পাল্টাচ্ছে, সো বৃত্তাকার পথে ঘুরলে, এটা তোমরা বুঝো, সবাই বুঝো, প্লিজ আমার সাথে থাকো। বৃত্তাকার পথে ঘুরলে যে কোনো বস্তুর বেগের ডিরেকশন প্রতি মুহূর্তে পাল্টাবে। যে কোনো বস্তুর বেগের ডিরেকশন প্রতি মুহূর্তে পাল্টাইতে থাকবে, প্রতি মুহূর্তে পাল্টাইতে থাকবে। তো এই যে বেগের ডিরেকশন প্রতি মুহূর্তে পাল্টাইতে থাকবে, তুমি দেখো ভেক্টর রাশির দুইটা জিনিস আছে, মনোযোগ দাও আল্লাহর ওয়াস্তে, আবজাব কথা বলো না। একটা হচ্ছে ভেক্টরের মান, একটা হচ্ছে ভেক্টরের দিক। মান পরিবর্তন হচ্ছে কিনা আমি জানি না, বা আমি ধরেই নিছি মান এখানে একই আছে, কারণ মান পরিবর্তন হলে কি ওইটা পরে, আমার মান লাগবে না, আমার কি লাগবে এখন, আমার লাগবে দিক। সো দিক হচ্ছে আসলে প্রতি সেকেন্ডে বেগের দিক পরিবর্তন হচ্ছে। তো এই সেন্ট্রিপেটাল এক্সিলারেশনটা কেন আসে? সেন্ট্রিপেটাল এক্সিলারেশনটা আসে হচ্ছে বেগের দিকের পরিবর্তন, বেগের দিকের পরিবর্তনের জন্য। বেগের দিকের মান পরিবর্তন হচ্ছে, বেগের ডিরেকশন প্রতি সেকেন্ডে পাল্টায় যাচ্ছে ভাই, বেগের ডিরেকশন প্রতি সেকেন্ডে পাল্টায় যাচ্ছে। সো যেহেতু বেগের ডিরেকশন প্রতি সেকেন্ডে পাল্টায় যাচ্ছে, সো ডিরেকশন পরিবর্তন হয় বলে এখানে কি আসে? ডিরেকশন পরিবর্তন হয় বলে এখানে আসে হচ্ছে একটা এক্সিলারেশন। বেগের দিক পাল্টাচ্ছে, তার মানে বেগ পাল্টাচ্ছে। তো এই জায়গায় কি হবে? এক্সিলারেশন আসবে। তো এটা কি? এটা হচ্ছে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। সো এই যে সেন্ট্রিপেটাল এক্সিলারেশনটা আছে, এখানে আমি একটা সূত্র লিখে নিব। আপাতত আমার এইটার ডিটেইলিং দরকার নাই, যারা পড়ছেন গতিবিদ্যায় পড়ছেন, নাইলে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়াচ্ছি। সো এই যে সেন্ট্রিপেটাল এক্সিলারেশনটা আছে, এই সেন্ট্রিপেটাল এক্সিলারেশনটা সমান কি? সেন্ট্রিপেটাল এক্সিলারেশন সমান হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, অথবা হচ্ছে ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখানে আমরা ধরে নিয়েছি ওমেগা এবং ভি এর মান একই থাকতেছে। সো এই জায়গায় আমরা ধরে নিছি কি? এই জায়গায় আমরা ধরে নিছি হচ্ছে সমবৃত্তাকার এবং সমরৈখিক। মানে সমবৃত্তাকার আর সমরৈখিক বলতে ওমেগা এবং ভি এর মান কনস্ট্যান্ট থাকতেছে বা পরিবর্তন হচ্ছে না। ওমেগা এবং ভি এর মান কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। ভাই হইলে কি হবে? আসতেছি, বলতেছি ভাই, হইলে কি হবে বলতেছি, আস্তে খা, দৌড়াইস না। তো ওমেগা আর ভি এর মান কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। তাহলে কি পরিবর্তন হচ্ছে ভাই? বেগের দিক। ভি এর ডিরেকশন পাল্টাচ্ছে, ভি এর ডিরেকশন পাল্টাচ্ছে। কিসের ডিরেকশন? ভি এর দিক পাল্টাচ্ছে বেসিক্যালি। ওমেগাও কিন্তু পাল্টাচ্ছে না, ওমেগাও পাল্টাচ্ছে না। দেখো এই কণাটা বৃত্তাকার পথে যদি ঘুরে, কণাটা এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে আসছে, আবার সি থেকে এতে গেছে, এই জন্য একই ডিরেকশনে ঘুরতেছে। সো ওমেগাও চেঞ্জ হচ্ছে না, ওমেগাও চেঞ্জ হচ্ছে না। ভি এর মান পরিবর্তন হচ্ছে না। ভি এর কি? ভি এর মান পরিবর্তন হচ্ছে না। শুধু কি পরিবর্তন হচ্ছে? শুধু পরিবর্তন হচ্ছে ভি এর দিক। ভি এর দিক পরিবর্তন করার যেই প্রসেস বা সূত্র, এই দিক পরিবর্তনের যেই প্রভাব, সেটা কি? সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। এই সেন্ট্রিপেটাল এক্সিলারেশন অলওয়েজ
অলওয়েজ, আজীবন, কোনো কথাই হবে না, অন্য কিছু চিন্তাও করবেন না, লিখবেন না, দেখলে ফালাই দিবেন। সেটা কি? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। বুঝি? সেন্ট্রিপিটাল এক্সিলারেশন, কেন্দ্রমুখী ত্বরণ। বুঝতে পারছেন? সহজ সহজ। এরপরেরটা পড়বো, ভাল লাগবে ইনশাল্লাহ, ভাল লাগবে ইনশাল্লাহ। আমরা চলে যাই পরেরটার দিকে, চলে যাই। এইবার আমরা কি পড়বো ভাই? এইবার আমরা পড়বো হচ্ছে ভাই স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ, এইটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। সো এই যে স্পর্শক, নামের ভিতরেই আছে কি? স্পর্শকের দিকে। নামের ভিতরে কি আছে? স্পর্শকের দিকে। ঠিক আছে, ওমেগার দিক উল্টা দিকে ঘুরাই, বাট নর্মালি ওমেগার দিক পরিবর্তন হয় না। ওমেগার দিক সবসময় একই থাকে, একই দিকে ঘুরাইলে ওমেগার দিক একই থাকে। রাকিবুল, তুই ভুল করছিস, তুই খুবই বেসিক ভুল করছিস। তুই আরেকবার চিন্তা কর, বেগ একটা ভেক্টর, এইটার মান আর দিক দুইটাই থাকে। সো আমরা বলছি আগের বার যে ভাই মান পরিবর্তন হচ্ছে না, দিক পরিবর্তন হচ্ছে। এটা আমরা বলছি যে ভাই মান পরিবর্তন হচ্ছে না। তো এই জন্য জিনিসটা ব্যালেন্স হয়ে যায়। সহজ, তুই আরেকবার চিন্তা করে দেখ। ওকে, এইবার আমরা কি করছি? এইবার আমরা এই বস্তুটারে আমি বৃত্তাকার পথে ঘুরান দিছি। আরেকবার যখন আমি এই বস্তুটাকে বৃত্তাকার পথে ধরে ঘুরান দিছি, এই যদি এ হয়, ঘূর্ণনটা যদি এই ডিরেকশনে হয়, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। আচ্ছা, এইখানে আগেরটা কেন হয়েছিল? বেগের দিকের পরিবর্তনের জন্য। কেন্দ্রমুখী ত্বরণ কেন হয়েছিল? বেগের দিকের পরিবর্তনের জন্য। এখন এই জায়গায় আমি বললাম যে এই জায়গায় বেগের মান একই না, ভি মান একই না, বেগের মান পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, বেগের মান প্রতি সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। দ্যাট মিনস আমি ধরে নিলাম যে এইখানে যদি বেগের একটা মান থাকে v1, এইখানে যদি বেগের একটা মান হয় হচ্ছে v2, এইখানে যদি বেগের একটা মান হয় হচ্ছে v3, তাহলে দেখো বেগের মান পরিবর্তন হচ্ছে। এখানে 2 মিটার পার সেকেন্ড, এখানে 5 মিটার পার সেকেন্ড, এখানে 10 মিটার পার সেকেন্ড, বা কমতেও পারে, কোনো সমস্যা নাই। ওই যে ফ্যান আস্তে আস্তে কমতে কমতে থেমে গেছিল। তাহলে এই যে মানের পরিবর্তন হচ্ছে, এই মানের পরিবর্তন রিপ্রেজেন্ট করার জন্য দেখো ভেক্টর চেঞ্জ হবে কেন? মান পরিবর্তন, ভেক্টর চেঞ্জ, দিক পরিবর্তন, ভেক্টর চেঞ্জ। এখন কেউ কেউ বলবে ভাই যদি দুইটাই চেঞ্জ হয়, সেটা পরের পৃষ্ঠায় দেখাচ্ছি, আস্তে খা। তাহলে এই জায়গায় আমি কি বলবো? এই জায়গায় আমি বলবো বেগের মানের পরিবর্তনের জন্য। বেগের কি হয়েছে ভাই? বেগের মানের পরিবর্তনের জন্য যেই এক্সিলারেশন, সেই এক্সিলারেশনকে আমরা কি বলি? সেই এক্সিলারেশনকে আমরা বলি হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। সেই এক্সিলারেশনকে আমরা কি বলি? সেই এক্সিলারেশনকে আমরা বলি হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। সো ট্যানজেন্ট মানে কি? ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। ট্যানজেন্ট মানে কি? মান ও দিক দুটাই পরিবর্তন এখন হচ্ছে না, এখন দিক পরিবর্তন হচ্ছে না, এখানে দিকের পরিবর্তন হচ্ছে। দিক পরিবর্তন প্রতিনিয়তই হচ্ছে, বাট আমরা সেটা হিসাব করি নাই। দিক পরিবর্তন প্রতিনিয়ত হচ্ছে, আমরা সেটা হিসাব করি নাই। তো আমি এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা কি বাইর করতে চাই? আমরা ট্যানজেনশিয়াল এক্সিলারেশন বাইর করতে চাই। তাহলে এই পয়েন্টে ট্যানজেনশিয়াল এক্সিলারেশনকে আমরা লিখতে পারি হচ্ছে এ অফ টি দিয়ে। ট্যানজেনশিয়াল এক্সিলারেশনকে এ অফ টি দিয়ে লিখতে পারি। সো এই জায়গায় ট্যানজেনশিয়াল এক্সিলারেশন উপরের দিকে, এই জায়গায় ট্যানজেনশিয়াল এক্সিলারেশন হচ্ছে এই দিকে, এই জায়গায় ট্যানজেনশিয়াল এক্সিলারেশন হচ্ছে এই দিকে। এক এক জায়গায় ট্যানজেনশিয়াল এক্সিলারেশন হচ্ছে এক এক দিকে। এই যে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন আছে, মানের পরিবর্তন হচ্ছে। তাহলে মানের পরিবর্তন আপনি কিভাবে লিখতে পারেন? আপনি লিখতে পারেন ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। খেয়াল করো, আমরা কি ত্বরণের রৈখিক ত্বরণের জন্য এ সমান
ডি ডিটি অফ ভি বা ডিভি ডিটি পড়ছি না, রৈখিক ত্বরণ এ সমান কি ডি ডিটি অফ ভি বা ডিভি বাই ডিটি। ঠিক আছে, মানের পরিবর্তন হচ্ছে আর কি, আপাতত ধরে নে হচ্ছে, হয় এরকম। এই যে আমি বস্তুটাকে রশি দিয়ে বাইন্ধে ঘুরাইছি, এর বেগের মান আসলে পরিবর্তন হচ্ছে, রৈখিক বেগের মানের পরিবর্তন হচ্ছে। কেমনে সেইটা আমরা সামনে গিয়ে দেখাই তোকে। আপাতত আমি বলেছি সেটা তুই মেনে নেই যে হ্যাঁ বেগের মান পরিবর্তন হইতে পারে, বস হইতে পারে। আচ্ছা, তাহলে এই এ ট্যানজেনশিয়াল সমান আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে ডি ডিটি অফ ভি, ডি ডিটি অফ ভি। সো এই যে ভি লিখছি বস, এই ভিটা কি, আরে সুন্দর করে লিখি, এই যে এ অফ ট্যানজেনশিয়াল এইটা সমান কি, এইটা সমান হচ্ছে ডি ডিটি অফ ভি। এবং মনে রাখেন বস, এই যে ভি লিখছেন, এই ভিটা কি বস? এই ভিটা হচ্ছে বেগের মান। এই ভিটা কি? এই ভিটা হচ্ছে বেগের মান। এই ভিটা হচ্ছে বেগের মান, বুঝতে পারছি? আমরা দুই ধরনের ত্বরণ পড়ে ফেলছি, দুই ধরনের ত্বরণ পড়ে ফেলছি। আমি এগুলা নিয়েই পড়াশোনা করছি, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, গাড়ির চাক্কা মাক্কা ঘুরে এডিই পড়ছি আমি বুয়েটে, এই জন্য এডিটরে পড়াইতে আসছি। মোহাম্মদ হামিম, 8:45-র মধ্যে ক্লাস শেষ হবে। আই লাভ ইউ সো মাচ। ঠিক আছে, আচ্ছা, ওকে। ডিইউ ড্রিমার দেখতেছি, আশা করি বুঝতে পারছেন। আমরা একটা অঙ্ক করব, তারপর ছুটি। বাট তার আগে জাস্ট আরেকটা ছোট্ট কথা, সেইটা হচ্ছে 3 নাম্বার যেই ত্বরণটা ছিল, যেইটাকে আমরা কি বলছিলাম ভাই? এইটাকে আমরা বলছিলাম লব্ধি ত্বরণ, বা এইটাকে বলছিলাম হচ্ছে এ নেট, লব্ধি ত্বরণ বা এ নেট। সো এই লব্ধি ত্বরণ বা এ নেটের ব্যাপারটা কি ছিল? লব্ধি ত্বরণ বা এ নেটের ব্যাপারটা ছিল হচ্ছে, এইবার তুমি চিন্তা করো ভাই, এইবার তুমি চিন্তা করো যে বস, মান ও দিক দুইটাই পরিবর্তন হচ্ছে বস। মান ও দিক কি হচ্ছে ভাই? মান ও দিক দুইটাই পরিবর্তন হচ্ছে, কারণ জীবন তো আর এত সুন্দর যাবে না সারাদিন যে হ্যাঁ আমরা তাইরে নাইরে করে জীবন পার করে দেবো, এটা হবে না। তো আসেন, তাইরে নাইরে করে যদি জীবন পার করতে না আছে, এই জিনিসটা বুঝেন, তারপরে আমরা ইনশাল্লাহ দেখা করছি, চা নাস্তা করবো একসাথে। তাহলে এই যে বস্তুটা এখানে আছে, আর আমাদের এখন এত হিজিবিজি চতুর্দিক যাওয়ার দরকার নেই, আমি এক বিন্দু থেকে পুরোটা বুঝে ফেলবো। মনে করি যে এই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরতেছিল, সাপোজ এই বস্তুটা এই দিকে ঘুরতেছিল, এই দিকে, এই দিক বরাবর কি ছিল? এই দিক বরাবর ওর রোটেশন ছিল বা ঘূর্ণন ছিল। এবং আজকেই আপনারা আরেকবার সবাই শুনবেন আমার কাছ থেকে, সেটা কি? সেটা হচ্ছে জীবন মানেই ভেক্টর, জীবন মানেই ভেক্টর। শুনবেন আমার কাছ থেকে, শুনে ফেলছেন অলরেডি। আসেন দেখি, এই বিন্দুতে বস্তুটা যখন ঘুরতেছিল, এই বিন্দুতে বস্তুটার দুইটা ত্বরণ আছে, বেগের মান পরিবর্তন হচ্ছে, বেগের দিক পরিবর্তন হচ্ছে। সো খেয়াল করেন, মানের পরিবর্তন ট্যানজেনশিয়াল এক্সিলারেশন, মানের পরিবর্তন ট্যানজেনশিয়াল এক্সিলারেশন কোন দিকে? লম্ব বরাবর উপরের দিকে। মানের পরিবর্তন ট্যানজেনশিয়াল এক্সিলারেশন, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন লম্ব বরাবর উপরের দিকে। তো মারেন আপনি বিসমিল্লাহির রহমানির রাহিম বলে এই ট্যানজেনশিয়াল এক্সিলারেশনকে বস আমরা মেরে দিলাম হচ্ছে ভাই উপরের দিকে, এ অফ ট্যানজেনশিয়াল। বুঝে ফেলছি আমরা। আচ্ছা, এবার চলে আসি, দিকও পরিবর্তন হচ্ছে। সো দিক পরিবর্তন হলে কি হবে? সেন্ট্রিপেটাল, সেন্ট্রিপেটাল। সো এই সেন্ট্রিপেটাল কোন দিকে বস? কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ঠিক আছে, আর এ ট্যানজেনশিয়াল কোন দিকে এটা বলি নাই, জাস্ট বলে দেই। এ ট্যানজেনশিয়াল হচ্ছে ওই বিন্দুতে, বিন্দু বিন্দুতে পাল্টায় যাবে, ওই বিন্দুতে স্পর্শক বরাবর, ওই বিন্দুতে স্পর্শক বরাবর, মানে দেখাই আছে, এটা তোরা বুঝোস। সো যেটা বলছিলাম, সেন্ট্রিপিটাল কোন দিকে? সেন্টারের দিকে, সেন্ট্রিপিটাল সেন্টারের দিকে। তাহলে আসেন আপনি, সেন্ট্রিপিটাল, সেন্ট্রিপিটাল এক্সিলারেশন কোন দিকে যাবে বস? সেন্ট্রিপিটাল এক্সিলারেশন যাবে বস হচ্ছে এই দিকে। সো এই হচ্ছে আমার সেন্ট্রিপিটাল এক্সিলারেশন। তাহলে দেখেন দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত ভাই? দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে একটা ভয়াবহ জ্ঞানের কথা আমরা বুঝে ফেলছি, যে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন সারা জীবন সেন্ট্রিপেটাল এক্সিলারেশনের উপর লম্ব হবে। ট্যানজেনশিয়াল এক্সিলারেশন কি হবে ভাই? ট্যানজেনশিয়াল এক্সিলারেশন সারা জীবন সেন্ট্রিপেটাল এক্সিলারেশনের উপর লম্ব হবে।
এটা নিয়ে আশা করি কারো কোনো ডাউট নাই, রাখবেনও না। দেখা যাচ্ছে এটা সকল বিন্দুতে সেম হবে, সকল বিন্দুতে। কার জন্য ভাই? অবশ্যই এইটা বৃত্তাকার গতির জন্য, অবশ্যই এটা বৃত্তাকার গতির জন্য। তার মানে অন্য কিছু গতি হইতে পারে ভাই, হইতে পারে। কবে পড়বো? সামনে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রবলেম সলভিং ক্লাসে। কি বাইর করতে চান ভাই? লব্ধি ত্বরণ। কেমনে বাইর করবেন? এই একটা ভেক্টর পি ভেক্টর, এই একটা ভেক্টর কিউ ভেক্টর, দুইটা ভেক্টরের লব্ধি বাইর করতে চাই। বিসমিল্লাহ বলে কি চালাবেন? সামন্তরিক সূত্র চালান, পিথাগোরাস চালান, যা খুশি তা চালান ভাই। এই ডিরেকশন বরাবর যাবে হচ্ছে আমার লব্ধি ত্বরণ এ নেট। এই হচ্ছে আমার লব্ধি ত্বরণ এক্সিলারেশন। সো এই এ নেটের ভ্যালু কত হবে? সো এই এ নেট সমান আমি কি লিখতে পারবো? যেহেতু আলফার ভ্যালু কত? লম্ব আছে, তার মানে ছোটবেলার সূত্র আলফার ভ্যালু 90 ডিগ্রি। সুতরাং এ নেট সমান কি হবে? এ নেট সমান হবে হচ্ছে রুট ওভার এ অফ সিপি সেন্ট্রিপেটাল ফোর্স স্কোয়ার প্লাস এ অফ টেনজেনশিয়াল টোটাল চার্জ স্কোয়ার। বুঝতে পেরেছি? সো এই হচ্ছে ত্বরণের মান। ভেরি গুড শাহাদাত। এবং এটা তো আমি কি বাইর করছি? মান বাইর করছি। ত্বরণ একটা ভেক্টর, মান আছে, দিক আছে, তাহলে দিকও বাইর করা লাগবে বস। দিক বাইর করবো কার সাথে? এইখানেও বাইর করতে পারি, ওইখানেও বাইর করতে পারি। সো বেটার হচ্ছে এইটার সাথে বের করা, তাহলে ভালো আর কি, ইন্টারন্যাশনাল মনে হয়। তাহলে এখানে মনে করো থিটা অ্যাঙ্গেল বাইর করতে চাই, তাহলে ট্যান থিটা, আবারও জীবন মানে ভেক্টর তো, বা পিথাগোরাসের উপপাদ্য, ট্যান থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি, তাকে লোক ভালোবাসে। তাহলে লম্বটা কি হবে? এই বরাবর লম্ব কি? টেনজেন্ট। এই বরাবর লম্ব কি হবে? এই বরাবর লম্ব হবে হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। তাইলে এ অফ সিপি ডিভাইডেড বাই এ অফ টেনজেনশিয়াল। তাইলে এইখান থেকে হচ্ছে মান এবং দিক দুইটাই বের হয়ে গেল, মান এবং দিক দুইটাই বের হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে কি বার করছি? এখান থেকে বার করছি হচ্ছে দিক, এখান থেকে বার করছি হচ্ছে মান। বুঝতে পারছেন? যার সাথে অ্যাঙ্গেল নিছে সে সিঙ্গেল। আরে সাবাস, রাহাত, মৌ, তারপর আরো কে কে বলছে আমি জানি না, এইসব কথাবার্তা দেখলেই ভালো লাগে। 13টা সাবজেক্ট রেগুলার পড়ে কুলানো যাইতেছে না। 13টা সাবজেক্ট রেগুলার পড়তে হবে না। 13টা সাবজেক্ট কেন পড়বেন আপনি? আপনি সর্বোচ্চ একদিনে 4টা 3টা সাবজেক্ট পড়বেন পড়াবেন বলে, আপনি এটা পড়াবেন, আপনারাও পড়াবেন, আমিও পড়াবো, সবাই মিলে কি করবেন? হ্যাঁ, আমরা একটি অঙ্ক করে আমরা স্বাধীন বাংলাদেশের আজকের আমরা পরিসমাপ্তি ঘোষণা করব ইনশাল্লাহ। কার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি একবার একটু দেখে সামনে চলে যাই। উপাংশ করার দরকার নাই এখানে, এত বেশি খায়ও না, বদহজম হবে। উপাংশ করার দরকার নাই, উপাংশ করার দরকার নাই। উপাংশ করে করা যায় না, এখানে কোনো উপাংশ আসবে না বস। বা আসলেও আপনি যা করবেন এই পৃথিবীর, এটা ছাড়া অন্য কিছু আসলে আসিস, দেখব। ওকে, তো আসেন এইখানে আমরা একটা কোয়েশ্চেন দিয়ে দেই। তো এই কোয়েশ্চেনে আমরা কি বলবো? এই কোয়েশ্চেনে সাপোজ আমরা বলছি হচ্ছে যে সমবৃত্তাকার গতিতে কেউ একজন ঘুরতেছে, কেউ একজন কি করতেছে? কেউ একজন এরকম সমবৃত্তাকার গতিতে বৃত্তাকার পথে ঘুরতেছে। এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে, যে কোনো একটা মুহূর্তে তার এখানে কি ছিল? তার এখানে একটা রৈখিক বেগ ছিল, তার একটা রৈখিক বেগ থাকবে, প্রতি মুহূর্তেই তার একটা রৈখিক বেগ থাকবে। আমি ধরে নিলাম তার এই রৈখিক বেগের, তার বেগের সমীকরণ কি বলা আছে? তার রৈখিক বেগের সমীকরণ, বেগ সাপোজ ভি ইকুয়ালস টু বলছে হচ্ছে আপনাকে থ্রাইস টি, স্কোয়ার দেওয়ার দরকার নেই, আমরা সহজ রাখি। ভি ইকুয়ালস টু কি বলছে আমাদেরকে? থ্রাইস টি। ঠিক আছে, আচ্ছা। তো এই যে ভি ইকুয়ালস টু থ্রাইস টি আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন থেকে আপনাকে বলছে যে যদি যদি টি ইকুয়ালস টু 3 সেকেন্ড হয়, টাইমের ভ্যালু যদি 3 সেকেন্ড হয়, তাহলে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন কত হবে, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন কত হবে, এবং নেট এক্সিলারেশন বা লব্ধি ত্বরণ কত হবে? সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন, লব্ধি ত্বরণ কত হবে? কোনটা কত হবে এটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছে। সবাই কোয়েশ্চেন বুঝতে পারছি বস? শেষ অঙ্ক।
স্বাধীন বাংলাদেশের আজকে রাতে, তারপরে আমরা গল্প করব। ভাইয়া আমি একটা স্টুডেন্ট পড়াই 12 দিন ইংলিশ, কোনো প্রবলেম হবে স্টাডিতে? না, প্রবলেম হবে না, বরং আপনার ইংলিশ আরো অনেক স্ট্রং হবে। কোন বসে বলছে, আমি বসের নাম ভুলে গেছি, ফেইনম্যান বলছে না অন্য কোন বস বলছে? আমার একজন বসের নাম ফেইনম্যান, আপনারা জানবেন, রবার্ট ফিলিপস ফেইনম্যান। গুগল সার্চ করলে অনেক কিছু পাওয়া যায় বসকে নিয়ে। বস কোয়ান্টাম ফিজিক্সের লিজেন্ড ছিলেন, ঠিক আছে? যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, যে সবকিছুই একটা নির্দিষ্ট বিন্দুতে, কারণ বিন্দু পাল্টায় গেলেই তো সব পাল্টায় যাবে, তাই না? তো মনে কর এই বিন্দুতে বাইর করতে বলছে আর কি, বস্তুটা যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আছে, কারণ প্রতি মুহূর্তেই তো সবকিছু পাল্টাচ্ছে, সবকিছু প্রতি মুহূর্তেই পাল্টাচ্ছে। মারুফ, সমস্যা টমস্যা থাকবে না ভাই। মানে নিউটনীয় বলবিদ্যা শুরু করছি আর কি, পুরা কোয়ার্টার নিউটনীয় বলবিদ্যা পড়াবো। কেন জানো? কারণ এই নিউটনীয় বলবিদ্যা যখন এই পুরো সব কোয়ার্টার শেষ হবে না, বা এখনই আমি বলি যে লাইক মানে কোথাও আর কিছু বাদ থাকবে না। মানে বাংলাদেশ, বুয়েট, ঢাকা ভার্সিটি, আইইউটি, চুয়েট, আইআইটি, এমআইএসটি, ঢাকা ভার্সিটি, আইআইটিও বলে ফেলছি মাঝখানে। সো আছে আছে আমার কিছু প্ল্যান আছে, আপনাদের সাথে কিছু প্ল্যান, আমরা কথাবার্তা বলবো। আমি আসলে আপনাদের কিছু মানুষকে আমি কল দেবো, আমি জানি না কবে। ব্যাসার্ধ কত? আচ্ছা, এটা একটা ভালো কথা বলছে ভাই, ব্যাসার্ধ মেসার্ধ তো একটা দেওয়া দরকার নাকি? ব্যাসার্ধ কি একটা আমাদের দেওয়া দরকার? তাহলে একটা ব্যাসার্ধ না দিলে আসলে খুবই খারাপ হয়ে যায় বস। ঠিক আছে, ব্যাসার্ধ না দিলে ফলাফল করবে কেমনে? ভি ইকুয়ালস টু থ্রাইস টি দেওয়া আছে, এবং তোমাকে ধরো বলে দিছে যে আর ইকুয়ালস টু, গ্যাঞ্জাম করলাম না, বললাম আর ইকুয়ালস টু 5, সরি, আর ইকুয়ালস হচ্ছে 5 মিটার। মেডিকেল কই? মেডিকেল কই মানে ঢাকা মেডিকেল কই না কোন মেডিকেল কই? সোহরাওয়ার্দী মেডিকেল কই? আমি বুঝলাম না। ও, মেডিকেল কই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মেডিকেল বস, আপনার আমাদেরকে মেডিকেলে যাইতেই হবে। আমি বুঝি নাই মেডিকেল কই, আমি বুঝি নাই বস। এরকম না এখন ধরেন, আমি যেহেতু আসলে ইঞ্জিনিয়ারিং ঘরানায় পড়াশোনা করছি, এবং আমি যেহেতু ফিজিক্সই পড়াই, তো এই জন্য আমার আসলে চিন্তা ভাবনা সবসময় একটু ইঞ্জিনিয়ারিং সেন্ট্রিক আর কি। ঠিক আছে, আসমিনা আপু, আপনি সবার আগে অঙ্কটি করেন, করে আমাদেরকে জানান। আসমিনা লক্ষ্মী সোনা, আমার প্রাইভেট ব্যাচের নতুন স্টুডেন্ট। আচ্ছা হ্যাঁ, আমি দেখবো টেলিগ্রাম, আমি জানি না আজকে রাতে দেখবো কিনা, আমি জানি না। কালকে আমার 2খান ক্লাস আছে, শুকর আলহামদুলিল্লাহ। ভেরি গুড আহমদুল হাসান, আমি অ্যান্সার মুখস্থ করে রাখি নাই, বাট 3টা অ্যান্সার তুই একসাথে দিছিস, দেখতে ভালো লাগছে। ওকে বস, আব্দুর রহমান, নাভিদ, অ্যান্সার একটা দিয়েছো। আরে হতে পারে টতে পারে, আমি কেমনে বলবো ভাই? হতে পারে টতে পারে জিজ্ঞেস করো না, এগুলো শুনতে কেমন লাগে? শোয়েব, তোমার যেখানে এনরোল করা দরকার এইচএসসি পর্যন্ত, আই স্ট্রংলি অ্যাসিওর ইউ, তুমি সেখানে এনরোল করেছো। তুমি যদি শিখর 5টা কোয়ার্টারে এনরোল করা থাকো, আমার প্রতি বিশ্বাস রাখো, আমাদের প্রতি, আল্লাহর প্রতি ভরসা রাখেন, আমাদেরকে বিশ্বাস করেন। বড় ভাই টিচার বলছে, কলম নিয়ে দাঁড়াইছে বোর্ডের সামনে, মিশা কথা দুষ্টুমি তো করে, বাট জেনুইনলি ইউ হ্যাভ এনরোলড দ্য বেস্ট পসিবল অনলাইন কোর্স ইন ইয়োর সিলেবাস। লব্ধি ত্বরণে মূল বিন্দুর পরিবর্তন হবে না। মূল বিন্দুর পরিবর্তন মানে ত্বরণ তো আসলে তুমি ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন বাইর করতেছো না, তুমি ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন বাইর করতেছো। তো ইনস্ট্যান্টেনিয়াস এক্সিলারেশন বাইর করলে তো আসলে যে কোনো মুহূর্তের, এই মুহূর্তের এখানে, পরের মুহূর্তে এখানে চলে গেল, মনে করো যে কোনো একটা মুহূর্তে এখানে চলে গেছে, সবকিছুর মান পাল্টায় যাবে ভাই, সবকিছুর মান পাল্টায় যাবে বা যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা আসি, আমরা কি একটু শুরু করব ভাই? ভাই বোন আপনাদের করা হয়েছে? ভাই বোন জনগণ, আচ্ছা একটা একটা করে দেখি আমরা, একটা একটা করে আমরা যদি দেখি, আমরা যদি সলভে চলে যাই, তাহলে ফার্স্টেই দেখো তোমার ভি ইকুয়ালস টু কি দেওয়া আছে? ভি ইকুয়ালস টু 3t দেওয়া আছে। এখন মনে রাখেন যে যখন আপনি, কলম ছেড়ে দাও, কারো কিছু লেখা লাগবে না, বা যারা পারছো ভেরি গুড,
যখন আমরা সেন্ট্রিপেটাল এক্সিলারেশন বাইর করি, এটা কেন আসে? বেগের দিক পরিবর্তনের জন্য। এটা কেন আসে? বেগের দিক পরিবর্তন, ভি এর ডিরেকশন চেঞ্জ হইলে। তাহলে ভি এর ভ্যালু নিয়ে কোনো প্রবলেম নাই, ভি এর ভ্যালু ফিক্সড। তাহলে ভি এর ভ্যালু যদি ফিক্সড হয়, তাহলে আপনি এখানে টি এর মান কত বলছে ভাই? টি এর মান 3 সেকেন্ড বলছে, তাহলে আপনি বসায় দেন এখানে যে এইটা কত, এটা হচ্ছে 3 × 3, দ্যাট মিনস হচ্ছে মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস এইখান থেকে এটা কি আসবে? এটা আসবে 9 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝছেন, কারণ মান নিয়ে কোনো প্রবলেম নাই, আমার শুধু বেগের দিক পরিবর্তন হবে। তাহলে এখানে বেগের মান ফিক্সড, তাহলে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন আপনার কত আসবে? সেন্ট্রিপেটাল এক্সিলারেশন আসবে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে ভি স্কোয়ার মানে কি? ভি স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার ডিভাইডেড বাই আর, দ্যাট মিনস 81 ডিভাইডেড বাই আর। আর মানে কত বস? আর মানে হচ্ছে 5, দ্যাট মিনস হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো হ্যাঁ, সবার সাথেই মোটামুটি অ্যান্সার মিলেছে যে এ অফ সিপির ভ্যালু কত? এ অফ সিপির ভ্যালু হচ্ছে 580, দ্যাট মিনস 16.5×10। এ অফ সিপির ভ্যালু হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিটে কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিটে হচ্ছে 16.2, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিটে হচ্ছে 16.2। আশা করি সবাই বুঝতে পারছি, কারো কোনো সমস্যা নাই? ওকে, ভেরি গুড। আচ্ছা, চলে যাচ্ছে হচ্ছে পরেরটায়। তাহলে পরেরটায় যদি আমরা চলে যাই, তাহলে এবার আমরা কি বার করতে চাই? এবার আমরা বার করতে চাই ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। তাহলে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন কখন হবে? যখন বেগের মান পরিবর্তন হবে। সো বেগের মান যদি পরিবর্তন হয়, আমি এ অফ ট্যানজেনশিয়াল বাইর করতে চাই, তাহলে আমি কি করব? আমি লিখবো হচ্ছে ডি ডিটি অফ ভি। এখানে ভি মানে কি? ভি মানে হচ্ছে বেগের মান। তো এই যে ভি সমান থ্রাইস টি, এটা আসলে বেগের মানই বুঝাচ্ছে। তাহলে এইখান থেকে মারো, বা এ অফ টি সমান হচ্ছে ডি ডিটি অফ থ্রাইস টি। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আশা করি পড়া আছে ভালো করে। তাহলে এইখান থেকে বা এ অফ ট্যানজেনশিয়াল ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে তো এটা শুধু 3 থেকে যাচ্ছে, কিছুই করার দরকার নাই। তাহলে এ অফ ট্যানজেনশিয়াল হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ অফ ট্যানজেনশিয়ালটা কত আসলো বস? এ অফ ট্যানজেনশিয়াল আসলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এখন এইখান থেকে দেখেন, এইখান থেকে আমি যদি আপনাদেরকে একটু হালকা করে বলে বুঝিয়ে দেই, এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু হালকা করে বলে বুঝিয়ে দেই, কি বুঝিয়ে দিচ্ছি? যে আমরা এ অফ ট্যানজেনশিয়াল, আমি বৃত্তটা এখানে একবার এঁকেই ফেলি। আমরা কি পাইছি বস? আমরা এইখান থেকে পাইছি হচ্ছে যে আমার এ ট্যানজেনশিয়াল কোন দিকে গেছে? এ ট্যানজেনশিয়াল গেছে এই দিকে। আর আমার হচ্ছে সেন্ট্রিপেটাল কোন দিকে আসছে? এই বরাবর আসছে আমার সেন্ট্রিপেটাল, এই বরাবর চলে গেছে আমার ট্যানজেনশিয়াল। সো আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই হচ্ছে রেজাল্টেন্ট এক্সিলারেশন। আমরা কি বাইর করতে চাই? বা নেট এক্সিলারেশন। রেজাল্টেন্ট এক্সিলারেশন বা নেট এক্সিলারেশন আমরা বাইর করতে চাই। দেয়ারফর আমরা যদি এ নেট বাইর করতে চাই, তাহলে এ নেট সমান কি হবে? রুট ওভার এ সিপি স্কোয়ার প্লাস এ অফ ট্যানজেনশিয়াল স্কোয়ার। তাহলে এইখান থেকে এ অফ সিপি মানে কত? 16.2। তাহলে 16.2 টোটালটার স্কোয়ার প্লাস এ অফ টি মানে কত? এ অফ টি মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 16 হচ্ছে 256, 256 আর 9, তার মানে 265। এই 16 দশমিক সামথিংই আর কি। গুড, ভেরি গুড। 16.475 সবাই যেহেতু বলছেন, তাহলে এইখান অবশ্যই ডিরেকশন বের করব। 16.475 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা হচ্ছে আমার এ নেটের ভ্যালু, বা এইখান থেকে এ নেট এক্সিলারেশন সমান কি? এ নেট এক্সিলারেশন সমান হচ্ছে 16.475 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই আমার ভ্যালু ঠিক আছে, আমি নাভিদেরটা দেখে দেখে লিখে দিছি। নাভিদ যেটা বলছে, আমি সরল মনে সহজ সরল মানুষ, আমি সেটা বিশ্বাস করে নিছি। এখন দেখ নাভিদ আমাকে ধোকা দিছে কিনা, তোদেরকেও ধোকা দিছে কিনা। না, দেয় নাই। আশা করি দেয় নাই। মুশফিকাও বলছে দেয় নাই, মানে মুশফিকা ওইটা বলে নাই, মুশফিকা ওর অ্যান্সারটা দিছে। শুধু মান বাইর করলে হবে না, আমাকে দিক বাইর করতে হবে বস। তো আমি দিক কার সাথে বাইর করব? আমি স্পর্শকের সাথে দিক বাইর করলে ভালো, আপনি ব্যাসার্ধের সাথেও বাইর করতে পারেন। So আপনি ধরে নেন এই হচ্ছে আপনার থিটা। তো এইখানে আপনি টুকলিফাই করে থিটার ভ্যালুটা বাইর করতে চান। কেমনে থিটা বাইর হবে? দূরে বাই কাছে, কাছে মানে যার সাথে অ্যাঙ্গেল। তাইলে কি লিখবো আমরা? আমরা লিখবো হচ্ছে tan থিটা, দূরে কিরা? এসিপি। তাহলে এ অফ সিপি ডিভাইড বাই এ অফ ট্যানজেনশিয়াল
তাহলে এইখান থেকে বা থিটা ইকুয়ালস টু কি হবে, থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে tan ইনভার্স a অফ সিপি এর ভ্যালু কত, সিপি এর ভ্যালু কত 16.2, তাহলে সিপি এর ভ্যালু হচ্ছে 16.2 ডিভাইড বাই ট্যানজেনশিয়াল এক্সিলারেশন কত, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন হচ্ছে 3, তাহলে 16 এটা হচ্ছে 3 5, তাইলে এটা কত হবে, তাই বেশি হবে 75 80 কি কি জানি হবে, 75 80 কি কি জানি হবে, কোনটা 9 হবে বস, 9 কোনটা হইলো জানি, কোনটা কি 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 গঞ্জাম করছি, গেঞ্জাম ছাড়া ভাই আপনি আর করেন কি, আমার একটা গেঞ্জি আছে ওটার উপরে খুব বড় করে লেখা অনেক গেঞ্জাম করব, আমার আরেকটা গেঞ্জি আছে ওটার উপরে লেখা এলাকার বড় ভাই, আমি ভালো হয়ে গেছি এসব গেঞ্জি পরা বাদ দিছি, ঠিক আছে, তাইলে বা হচ্ছে থিটা ইকুয়ালস টু, এই আমার চলে আসছে অ্যান্সার, গেঞ্জাম করো না তোমরা, আমার সাথে গেঞ্জাম করে পারবা না, তাহলে থিটা ইকুয়ালস হচ্ছে 79.51 ডিগ্রি, কার সাথে, স্পর্শকের সাথে, অ্যাঙ্গেল বাইর করলে একটা রেফারেন্স বলাটা ম্যান্ডেটরি, কার সাথে বস, এইটা হচ্ছে স্পর্শকের সাথে। এই হচ্ছে আমাদের সার্বিক অ্যান্সার, এই হচ্ছে আমাদের সার্বিক অ্যান্সার। আচ্ছা, আমাকে আসলে মেসেঞ্জারের ইনবক্সে আমাকে নক করে পাওয়াটা খুব কঠিন, আমার সাথে যোগাযোগ করার জন্য একটা মোটামুটি মিডিয়াম হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ আমাদের আছে, আনঅফিসিয়াল, জেনুইনলি আনঅফিসিয়াল গ্রুপ, বাট আমরা চেষ্টা করছি এমন একটা ইকোসিস্টেম রাখার যে ওখানে যেন শিখর স্টুডেন্টরাই থাকে, বা শিখর বাইরে যদি কেউ এসে জয়েন করে, যেহেতু আনঅফিসিয়াল গ্রুপ, আনঅফিসিয়াল টেলিগ্রাম লিংক গ্রুপ, সো এখানে যে কেউ ঢুকতে পারে, বাট কোনো গ্যাঞ্জাম আমরা টলারেট করি না আর কি। বড় ভাই বোন আপুরা আছে, এইচএসসি 26-এর 25-এর কেউ কেউ আছে, তোমরা অনেকেই আসো, তোমাদের 27 ব্যাচের অনেকে আছে, সো এইগুলা হচ্ছে ওখানে আমরা কথাবার্তা বলি, ওখান থেকে কেউ কেউ জয়েন করে কথাবার্তা বলে, আমার নাম্বারটা ডিরেক্ট দেওয়ার কোনো সিন নাই, বস চাকরি থাকবে না, আই লাভ ইউ। 16780, অথবা চলে আসেন শিখো ঢাকায় গুলশান অফিসে, ঠিক আছে। গেঞ্জিগুলা পরে আমি ক্লাসে আসতে পারবো না, আমি আজকে একটা গেঞ্জি পরে আসছি, এই গেঞ্জি তোদেরকে দেখানো যাবে না, ঠিক আছে, অবশ্যই, কারণ ক্লাসরুম, আমি যখনই স্মার্ট বোর্ডের সামনে দাঁড়াইছি, সো এইটা জিমি ভাই দুষ্টামি করে, আড্ডা দেয়, গল্প করে, অনেক কিছু করে, বাট ইটস এ ফুল প্রফেশনাল থিং অ্যান্ড দেয়ার ইজ এ লোগো, দেয়ার ইজ এ ব্র্যান্ড, অ্যান্ড ইটস এ বিগ থিং ভাই। সো বোর্ডের সামনে দাঁড়ায় আমরা অনেক দুষ্টামি করি, আমি আজকে নাইম ভাইয়ের ক্লাসে দুষ্টামি করছি, নাইম ভাই আমাকে পচাইছে, নাইম চাচ্ছু, আমি নাইম ভাইকে পচাইছি, আমি হোয়াট এভার আর কি, তো ওইগুলা ফান থিং, বাট মানে এলাকার বড় ভাই, এটা শিখোতে কি, তুমি এলাকার বড় ভাই মানে, শিখোতে একজনই এলাকার বড় ভাই, সেটাকে শাহির ভাই, ঠিক আছে, আমাদের ফাউন্ডার সিইও শাহির ভাই, ঠিক আছে। আচ্ছা, ফেসবুকে গেঞ্জি পোস্ট, ভাই আমি কি গেঞ্জির এই জিমি, তুই গেঞ্জির ব্যবসা করবে না, হোমওয়ার্ক কে লিখবে, হোমওয়ার্ক কে লিখবে, আসেন, অনেক অঙ্ক করব আমরা, বাট আপাতত আমরা দুটো ম্যাথ যদি একটু বাড়িয়ে নিয়ে যাই, আপনাকে দুটো ম্যাথ দিব না একটা ম্যাথ দিব, একই কথা, আপনাকে বলছে ভি সমান হচ্ছে 3t স্কোয়ার, আর ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, কি বাইর করবেন, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন, সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, এবং বাইর করবেন নেট এক্সিলারেশন কত। এরপরে আরেকটা মজার কথা বলেছে, সেটা কি বলেছে, ওমেগা ইকুয়ালস টু 3t কিউব ডিভাইডেড বাই, না 3t কিউব দিলে হবে না, আপনি দেন হচ্ছে 2t কিউব ডিভাইডেড বাই 9, উফ মিষ্টি, 2t কিউব ডিভাইডেড বাই 9, আচ্ছা এখানে একটা টাইমের ভ্যালু দেওয়া লাগবে, টাইমের ভ্যালু দেওয়া লাগবে, t ইকুয়ালস টু লেখেন হচ্ছে 10 সেকেন্ডে, t ইকুয়ালস টু 10 সেকেন্ডে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন, সেন্ট্রিপেটাল এক্সিলারেশন এবং নেট এক্সিলারেশন কত, আর ওমেগা ইকুয়ালস টু যদি 2t কিউব বাই 9 হয়,
এবং এখানে যদি আবারও ধরে নিলাম আর এর ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার এবং এখানে বলে দিছি আবারও টি এর ভ্যালু 10 সেকেন্ডে কি বার করবো সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন এবং নেট এক্সিলারেশন কত কত বলবেন। আর মোটামুটি এই হোমওয়ার্কগুলা যখন হচ্ছে আজকে রাত বা কালকে সকালের মধ্যে আমি আগের দিনের হোমওয়ার্ক চেক না করার জন্য ভাঙচুর লেভেলে সরি, এটা ভাই একটা লেভেল আপনারা জানেন কিনা, ভাঙচুর লেভেল ভাই, এটা প্রেম ভালোবাসা খারাপ অনুভূতি ঘৃণা সবকিছু ভাঙচুর লেভেল, আমি ভাঙচুর লেভেলে সরি। ঠিক আছে, তো আমি ইনশাল্লাহ আজকে রাত কালকে সকালের মধ্যে, মানে আমার সকাল হইতে একটু দেরি হয় 9টা 10টা 8টা 9টা 10টা যখনই উঠি, এর মাঝখানে যারাই এর মধ্যে এগুলা ঠিকঠাক মতো সলভ টলভ করতে পারবেন আমি ইনশাল্লাহ গ্রুপে পোস্ট করে দিব, শিখবো জিতবো গ্রুপে। আপনারা আপনাদের 27-এর গ্রুপে পোস্ট করেন, ওখান থেকে আমার যার সলভ দেখে ভাল লাগবে ওগুলা আমি কম্পাইল করে নিজের মতো করে ওগুলোকে গুছিয়ে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার মেসেঞ্জারে দিলে আমি মেসেঞ্জার বাবু, মেসেঞ্জারে মানে এত আননোন জিনিসপত্র আসে আমার, এবং আমি মেসেঞ্জার চেক করতে পারি না, সরি। আমি অনেক কিছু আবিষ্কার করছি, আমি ফিজিক্সের একটা ডেফিনেশন আবিষ্কার করছি 2 দিন আগে, পরশু দিন। ফিজিক্সের ডেফিনেশনটা এরকম, সেটা হচ্ছে ফিজিক্স ইজ এ হ্যাপেনিং সাবজেক্ট। হ্যাপেনিং মানে একটা ঘটমান, ঘটনা ঘটতেছে সাবজেক্ট। সো ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড ফিজিক্স ইউ হ্যাভ টু নো হোয়াট, হাউ, ওয়াই হ্যাপেন্ড, কি হইছে, কেন হইছে, কিভাবে হইছে, কি কেন কিভাবে। সো এই যে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার কি কেন কিভাবে জানলে আমি ফিজিক্স জানবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে কয় তারিখ বাবু? আজকে কয় তারিখ? আজকে যে কয় তারিখই হোক, 21 তারিখ বোধ হয়। তো আমরা ক্লাস এখানে শেষ করছি। ঠিক আছে, হোমওয়ার্ক আমাদের এইচএসসি 27 এর পেইড গ্রুপ আছে, এইচএসসি 27 প্রাইভেট ফেসবুক গ্রুপ। সো এইচএসসি 27 এর প্রাইভেট ফেসবুক গ্রুপে আপনারা হচ্ছে এইচডব্লিউ জমা দিবেন। কিভাবে গ্রুপে জয়েন করব? অ্যাপ থেকে। কিভাবে অ্যাপ থেকে গ্রুপে জয়েন করব? আপনাদের অ্যাপে একটা লিংক দেওয়া আছে, ওই মানে একটা বাটন আছে। ঠিক আছে, আচ্ছা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া হয়েছে এদিক ওইদিক বিভিন্ন দিকে। আচ্ছা আমি দিয়ে দিব, আমি আজকে রাতে গ্রুপে দিয়ে দিব, যাও আজকে রাতে গ্রুপে দিয়ে দিব। ভাইয়ে গমাসি যে ভাইয়ে তো কেন চলের বাজি। আজকে আমি চিটাঙ্গা ভাষায় একটা মানে একটা ভিডিও করছি আর কি, আজকে না বেশ কয়েকদিন আগে ডিসেম্বর মাসে করছি শিখতে। তো রোড ব্যাংকিং করাবো ইনশাল্লাহ। তো এখানে আমি চিটাঙ্গা ভাষায় কথা বলছিলাম আর কি, তো আমার চিটাঙ্গা ভাষা হয় না খুব একটা ভালো। তো এক ভিডিও দেখে আমার এক জুনিয়র 26 ব্যাচের আমাদের এই কোয়ার্টারে আছে, তো আমাকে বলছে যে ভাই মানে আমার বাবা বলতো যে যাদের আসলে শুদ্ধ ভাষাটা খুব ভালো হয়ে যায় তাদের চিটাঙ্গা ভাষাটা মরে যায়। তো আমিও বলছি যে ভাই আসলেই আমার চিটাঙ্গা ভাষাটা মরে গেছে প্র্যাকটিসের অভাবে। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি যখন চিটাং যাব আমি শিখবো জিতবো গ্রুপ আল্লাহ বাঁচায় রাখলে, আমাকে সহি সালামতে, আমাকে আমার পরিবারকে সবাইকে সুস্থ রাখলে, আল্লাহ কবুল করলে, আমি যেদিন ইনশাল্লাহ চিটাং যাব যাওয়ার আগে লম্বা আগে আমি আকাশ বাতাস কাঁপায় শিখবো জিতবো আমার ফেসবুক প্রোফাইল। ঠিক আছে, লাগলে আমি ঢাকায় একটা মাইকিং করব, পুরো বাংলাদেশ মাইকিং করে আল্লাহ আমাকে চিটাং নিলে আমি ইনশাল্লাহ জানাবো। সো ইনশাল্লাহ দেখা হবে। বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, দিনাজপুর, টাঙ্গাইল, উত্তরা, যশোর, বরিশাল সব দিকেই যাওয়া হবে। তো ঢাকাতে তো আসলে র্যান্ডম মুভ করি, এদিক ওইদিক যাই। যেমন শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটিতে আমি 2 দিন আগেও ঘুরতে গেছি, বা সামনেও হয়তো যাব, বা উত্তরায় গেছি একদিন, বা আরো হয়তো যাইতে পারি, বা আজকে মনে করো একটা ব্যক্তিগত কাজে, যদিও আমার ওইদিকে যাওয়া হয় না, শান্তিনগর গেছি। তো অনেক দিকেই র্যান্ডম ঘোরাঘুরি করি চলি আর কি। ঠিক আছে, একটা মিট আপ করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ মিট আপ হবে ইনশাল্লাহ। নোয়াখালী, আই লাভ ইউ, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই উত্তরায় তোর বাসা কোথায় নাভিদ? তোর বাসা কোথায়, কয় নাম্বার সেক্টর দুষ্টু খোকা? কি ভাইয়া তুমি আমাকে বঙ্গি বলে গালাগালি করতেছো যে কেন? অবুক, অবুক ভাইয়া বঙ্গি বলে কেন গালাগালি করতেছো যে? হ্যাঁ, কত বড় সাহস যে তোমার, অদ্ভুত মালিবাগ।
রংপুর ভাই, তুই যদি বলতি যে ভাই টাঙ্গাইল আসেন, টাঙ্গাইল যাইতে মনে কর সকালবেলা ভোরে রওনা দিলে 1.5-2 ঘন্টা টাঙ্গাইল যাওয়া যায়। বা আমি আসলে উত্তরার কথা হিট অফ দ্য মোমেন্ট বলে ফেলছি, উত্তরায় যাইতেও ঘন্টা খানেক সময় লাগে যে ভাইয়া, এতক্ষণে একটা ক্লাস হয়ে যাবে আমাদের, উত্তরায় যেতে যেতে ক্লাস হয়ে যাবে, আর রংপুর যাইতে যেতে তো আমার পুরো কোয়ার্টার শেষ হয়ে যাবে। এমনি বললাম, বাট রংপুর তো ভাই, ও ভাই এখানে বাংলাদেশের এইখানে দেখাও যাচ্ছে এই যে এখানে বাংলাদেশের ওখানে চাপাই নবাবগঞ্জ। লোকাল নাকি ভাইয়া? চাপাই নবাবগঞ্জের লোকাল যে তোমরা, অদ্ভুত। যাবো চাপাই নবাবগঞ্জ। ও তোর সাথে আহমদুল, আচ্ছা। মালিবাগ, কুমিল্লা, বান্দরবন, রাজশাহী যাবো ইনশাল্লাহ, সব দিকে যাবো। আপনারা দোয়া করেন, ঠিকঠাক মতো পড়াশোনা করেন। আমি আসলে অনেকদিন ধরে আমার দেশ ভ্রমণ খুবই পছন্দ, বাংলাদেশ ভ্রমণ, দেশের বাইরে ভ্রমণ। তো দেশের বাইরে তো যাওয়া যাচ্ছে না, কারণ আমাদের বাংলাদেশিদের পাসপোর্টের যে অবস্থা ইদানিং, ওই সত্যি চলে গেছে, আমাদের আর কোথাও বাইরে যাইতে হবে না। আমরা কি করব, আমরা এই নোয়াখালী থেকে চাঁদপুর যাবো, যে চাঁদপুর থেকে চিটাং যাবো, চিটাং থেকে রংপুর যাবো, রংপুর থেকে খুলনা যাবো, খুলনা থেকে সিলেট যাবো। এগুলোই করবো, যে আমরা আমরা 20 কোটি মানুষ বা আরো 50 কোটি মানুষ, আমরা বাংলাদেশের ভিতরে ঘুরফির খাবো। কারণ বিদেশে থেকে যাইতেই দিচ্ছে না ভাই, বাংলাদেশের পাসপোর্টের অবস্থা এত খারাপ। বেশিরভাগ দেশ বাংলাদেশি পাসপোর্ট দেখলে ফালা দিচ্ছে। বুয়েটের পোলাপাইন, জেনুইনলি বলতেছি ভাই, দুঃখের কথা কি বলবো, আমি তোদেরকে স্বপ্ন দেখাচ্ছি, এই জন্যই আমি বলছি যে ভাই আমাদেরকে এক্সট্রা কিছু চিন্তা করতে হবে ভাই। প্যারা হয়ে যাচ্ছে, বুয়েট থেকে অনার্স মাস্টার্স করা একটা ছেলেকে পিএইচডির জন্য ভার্সিটি, বিদেশের কোনো একটা ভার্সিটি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপের কোনো ভার্সিটি ওকে অ্যালাউ করছে যে তুমি আসো, তোমাকে বৃত্তি দিচ্ছি, এই স্যারের আন্ডারে তুমি পিএইচডি করো। ওকে ভিসা দেয় নাই। এই ঘটনা আমি আমার গত 15-17 বছরের জীবনেও শুনি নাই, যে একটা ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রফেশনাল, আমাদের একটাই হার্ডেল থাকে ইঞ্জিনিয়ারদের, যেহেতু আমি ইঞ্জিনিয়ার, আমার ভাই ব্রাদার সবাই বুয়েটিয়ান, আমি এটাই জানি যে আমাদের বিদেশ যাওয়ার একটাই হার্ডেল, সেটা কি, বিদেশের কোনো একটা ভার্সিটি, ভালো ভার্সিটিতে আমার একটা ফান্ডিং হয়েছে, আমাকে ওরা অ্যালাউ করছে, কোনো একজন স্যার, কোনো একজন স্যারের সাথে আমি কথা বলছি, স্যারকে মেইল করছি যে স্যার এগুলো এগুলো হচ্ছে আমার অনার্সের সিলেবাস, আমি এই পড়াশোনা করছি, আমি আপনার আন্ডারে এই কাজ করতে চাই। স্যার ওকে একসেপ্ট করছে, ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি, ভার্সিটি ওকে একসেপ্ট করছে, সব হয়ে গেছে, কিন্তু ভিসা দেয় নাই। কেন? আমাদের পাসপোর্ট। তো আমাকে এইসব ব্যারিয়ার ভাঙতে হবে ভাই। সেই জন্যই ভাই আমি শুধু এইচএসসি পাস করব, শুধু আমি গোল্ডেন এ প্লাস পাবো, শুধু আমি বুয়েটে পরীক্ষা দিব, আমি বলতেছি না এগুলা করব না, অবশ্যই করব, বাট মানে এইটা আমার টপ লিমিট হইতে পারে না। খুব একটা ভালো অবস্থা না, আই এম সরি, নট এ ভেরি গুড থিং আর গোয়িং অন ইন দ্য হোল ওয়ার্ল্ড। ঠিক আছে, এই পুরো পৃথিবীতে গোল গোল ঘুমনে वाला इस गोल्ले में सब कुछ बहुत अच्छा नहीं हो रहा है। আমাদেরকে ভালো করার চেষ্টা করতে হবে ইন অল রেসপেক্ট ভাই। এবং এই ইন অল রেসপেক্টের মধ্যে আমি আসলে কার কাছে যাব, আমার, আমি সারাদিন দেখি যে ভাই আমার আসলে তোরা ছাড়া কেউ নাই। মানে তোরা ছাড়া বলতে এইচএসসি 27, এসএসসি 26, এসএসসি 28, এইচএসসি 25, মানে তোরা যারা আমার ছোট ভাই বোন, তোরা আমার আত্মীয় স্বজনের মতো। আমি লাস্ট কবে কোন আত্মীয়র সাথে দেখা হয়েছে আমি জানি না, খুব অল্প কিছু মানুষ, 2-4 জন যারা আমার বাসায় আসছে তাদের সাথে আমার দেখা হয়েছে। তো এই আর কিছু, একা একা ভালো থাকা যাবে না, একা একা ভালো করাও যাবে না, আর কেউ আসলে একা ভালো থাকে না। So আমি একা ভালো থাকতে পারবো না। আমি যদি আসলে ভালো থাকতে চাই, ভালো করতে চাই, আমার আশেপাশের 2, 4, 5, 10, 1000, 2000, 10,000 মানুষকে আমার ভালো করতে হবে, রাখতে হবে, থাকতে হবে। তো এই ভাই, বিয়ন্ড লিমিট আমরা চিন্তা করবো, কথাবার্তা হবে, কথাবার্তা হবে, লাইনে থাকেন। আর ওইসব কি যে যে জিভি, ওগুলা হবে আর কি, বি জয়াস, গিভ এ জাম্প, গ্রো বেটার, ওগুলা বলবো, আর অনেক কিছু বলবো। লাভ ইউ সো মাচ। আমার বাড়ি চট্টগ্রাম শহরেই, শহরে ফয়েজ লেকের পাশে আকবর শাহ। ঠিক আছে, এই, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সহি সালামতে পড়েন। এই সপ্তাহে বোধহয় আপনাদের সাথে ক্লাস নাই, সো এই সপ্তাহে শুক্র শনিবারের মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ফেসবুক গ্রুপে কথাবার্তা বলবো। সেশন এখনো অ্যারেঞ্জ হয় নাই, কারণ শুক্র বা শনিবারে আমাদের এই আস্ক মি এনিথিং সেশন অন্য কোনো গ্রুপের জন্য আছে। সো যদি আমরা সেশন করতে পারি করব, সেশন করতে না পারলে আমি একটু সময় রেখে আওয়াজ দিয়ে ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে চলে আসবো।
যারা থাকবেন কথা হবে। সিলেট আমার অনেক পছন্দের, লাভ ইউ, দেখা হবে ইনশাল্লাহ। সারা বাংলাদেশ আই লাভ ইউ, গুড নাইট, ফি আমানিল্লাহ, বাই।